ড্রামার শুরুতেই আমরা ডেমন লর্ডকে দেখতে পাই। ডেমন লর্ডের নাম ছিল ঝাং। সেখানে আমরা তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। তার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে ডেমন লর্ড স্টার পিকিং টাওয়ার 10 দিনের মধ্যে সম্পূর্ণ হবে। তখন ডেমন লর্ড অর্থাৎ ঝাং বলে যে কি 10 দিন? আমি 5 দিনের মধ্যে এটি সম্পূর্ণ দেখতে চাই, তুমি জানো কি করতে হবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিছু মানুষদের ধরে আনতে হবে। এর পরের দৃশ্যে আমরা দুটি মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজন বলছিল যে বোন, আমরা তো এর আগেও এখানে হার্প নেওয়ার জন্য এসেছি, কিন্তু সেই সময় তো অনেক লোক ছিল এখানে, আর এখানে অনেক কলহল ছিল, তো এখন এখানে এমন কেন, এখানে কেউ নেই কেন? তখন তার বোন বলে যে কয়েকদিন ধরে এখানে রাক্ষসরা থাকছে, যার জন্য এটা শান্তিময় নেই। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা মাস্ক পরেছিল। সে তাদেরকে দূর থেকে ফলো করছিল। সে বলছিল যে ডিভাইন ফায়ার ভিলার লোকেরা এখানে কি করছে। তো এরপরে আমাদের সেই মেয়েকে দেখানো হয়। এই মেয়েটি আমাদের ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার। এরপরে আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই যে কিনা হোয়াইজু এর বোন ছিল। এর নাম চিনল্যান। এরা দুজনই ইচ এলিয়েন্স এর সদস্য ছিল। এরপরে তারা একটি হোটেলে আসে খাবার খাওয়ার জন্য। তার যখন সেখানে খাবার খাওয়ার জন্য বসেছিল তখন হোয়াইজু এর কিছু সন্দেহ হয়, তার সেখানে ঠিক মনে হয় না। তো তখন হোয়াইজু সেখানে থাকা ওয়েটারকে জিজ্ঞাসা করে যে এখানে এত নীরবতা কেন? তখন ওয়েটারটি বলে যে এখানে স্পাইডার ডিমন এসেছিল, তারা মানুষদের মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং অনেক মানুষদের হত্যা করেছে। তখন হোয়াইজু জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কেন এখানে আছো? তখন ওয়েটারটি বলে যে আমি যদি না থাকি তাহলে ডেমন হান্টারদের কে আশ্রয় দিবে? আর তোমরা চিন্তা করো না, ডেমন হান্টাররা অনেক ম্যাজিক্যাল পাওয়ার এখানে রেখে গিয়েছে আমার জন্য, এই হোটেলটি নিরাপদ। এরপর আরো একটি ওয়েটার আসে তাদের খাবার সার্ভ করার জন্য। তখন হোয়াইজু তাকে দেখে বুঝতে পারে সে একটি ডিমন, কারণ তার হাঁটার স্টাইল অনেক খারাপ ছিল, অর্থাৎ সে এমন ভাবে হাঁটছিল যেন সে এই প্রথম হাঁটা শিখেছে। তখন হোয়াইজু বলে যে তুমি মনে হয় এই প্রথম মানুষের রূপ ধারণ করেছো, তাই তোমার হাঁটার স্টাইল এমন, তাই না? এই কথা বলেই হোয়াইজু তার উপরে আক্রমণ করে। এরপরে যখন সে প্রথম ওয়েটারটির উপরে আক্রমণ করে তখন সে দেখতে পায় যে সেই ওয়েটারটি আর কেউ নাই বরং ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট। তো এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আসলে ঝাং কিন্তু স্পাইডার ডেমনদের লিডার ছিল, অর্থাৎ স্পাইডার ডেমন লর্ড। তো আমরা দেখতে পাই যে তাদের মধ্যে অনেক অসাধারণ একটি ফাইট হয়। এরপরে তারা যখন বাইরে আসে তখন তারা দেখতে পায় যে ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট সেই হোটেলের আসল মালিককে সেখানে ধরে রেখেছিল, আর সে তাকে বশ করে নেয়। এরপরে চিনল্যান্ড যখন সেই লোকটিকে বাঁচাতে যাবে তখনই সেই লোকটি তার উপরে আক্রমণ করতে যায়। এটা দেখে আবার হোয়াইজু তাকে বাঁচিয়ে নেয়। এরপরে ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট হোয়াইজু এর উপর আক্রমণ করে। এই সুযোগে সেই লোকটি চিনল্যান্ডকে ধরে ফেলে। তো তখন আবার ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট হোয়াইজু এর উপরে আক্রমণ করে। হোয়াইজু তো প্রথমে তার আক্রমণ সামলিয়ে নেয়, কিন্তু তার দ্বিতীয় আক্রমণ সে আর সামলাতে পারে না। এরপরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট যখন তাকে একেবারে মারতেই যাবে তখনই কেউ তাকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা সেখান থেকে চলে যায়। এরপরের দিশে আমরা হোয়াইজুকে একটি জায়গায় দেখতে পাই, সে সেখানে অজ্ঞান হয়েছিল। পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে সেখানে একটি ছেলেকে দেখতে পায়, আর আমরা দেখতে পাই সেই ছেলেটি সেই মাস্ক পরা ছেলেটি ছিল। তখন হোয়াইজু ছেলেটিকে দেখে বলে যে তার হাতে তরবারি আবার তার মুখে মাস্ক, তাহলে সে কি তার লেজেন্ডারি সোয়ার্ড মাস্টার নাকি? তো এই ছেলেটি মাস্ক গ্রুপের সোয়ার্ড মাস্টার ছিল। তো এই ছেলেটির পরিচয় আমাদের এইটুকু জানানো হয়, তার নাম আমাদের এখনো বলা হয় না, আমরা পরবর্তীতে জানতে পারবো। তখন ছেলেটি হোয়াইজুকে বলে যে আমি তোমাকে ঐশ্বরিক আগুনের সাথে লড়াই করতে দেখেছি, তার মানে তুমি অবশ্যই মিস হোয়াইজু। তখন হোয়াইজু বলে যে তাহলে তুমি কি চাও? তখন ছেলেটি মনে মনে ভাবে যে এখন এটা কিভাবে বলবো, এটা বলা তো একটু কঠিন, এটা কেমন হয়? এই কথা বলে সে তার সোয়ার্ড চালায়, আর সে হোয়াইজু এর চুলের একটি অংশ কেটে নেয়, আর তাকে বলে যে তুমি কিছু মনে করো না, আমার তোমার চুলের অংশটি প্রয়োজন। তো এরপরে হোয়াইজু সেই ছেলেটিকে নিয়ে একটি জায়গায় চলে আসে, অর্থাৎ যেখানে তার বোনকে বন্দি করে রাখা হয়েছিল। তোমরা তো দেখেছো যে সেই স্পাইডার ডেমনরা তার বোনকে ধরে নিয়ে গিয়েছিল। তো তারা সেখানে যাওয়ার আগে হোয়াইজু সেই ছেলেটিকে বলে যে তুমি কি সেই রাক্ষসটিকে ধরতে যাচ্ছ নাকি, যে কিনা নাইনজু এর মানুষদের অপহরণ করছে? যদি তাই হয় তাহলে তোমার আমার সাহায্যের প্রয়োজন, আর যেহেতু তুমি আমার কিছু অংশ চুল কেটে ফেলেছো তার মানে এটার অবশ্যই তোমার কোনো পরিকল্পনা আছে। আমি আর আমার বোন প্রায় এখানে হার্প সংগ্রহ করার জন্য আসি, তাই আমি এটা জানি যে সেই শয়তানটি কোথায় থাকতে পারে। তো আমরা যদি একসাথে কাজ করি তাহলে এটা অনেক ভালো হয়। তখন এগুলো শুনে সে ছেলেটিও রাজি হয়ে যায়। তখন ছেলেটি বলে যে আমি রাজি তো হলাম, কিন্তু 3টি শর্ত আছে। সেটি হলো, প্রথমত তুমি আক্রমণ করতে পারবে না, দ্বিতীয় তোমাকে আমার থেকে 10 কদমের মধ্যে থাকতে হবে, 3 নাম্বার আমার এই খাপটি ধরে রাখো, কখনো এটি ছেড়ে দিবে না। এটাতে হোয়াইজু রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা
চিনল্যান্ডকে দেখতে পাই। সে ডেমনদের জেলে বন্দী ছিল, সে সেখানে অনেক চিৎকার করছিল। তো অন্যদিকে আমরা সেই ছেলেটি আর হোয়াইটজুকে দেখতে পাই, তারা সেই ডেমনদের এলাকায় চলে আসে। তারা সেখানে আসার পরে দেখতে পায় যে সেখানে অনেক শক্তিশালী একটি সিল ছিল। তখন সেই ছেলেটি তার তরবারি দিয়ে সেই সিলটি ভেঙে ফেলে। এটি দেখে হোয়াইটজু তো অনেক অবাক হয়ে যায় যে সে এক আঘাতেই এত শক্তিশালী একটি সিল ভেঙে ফেললো। এরপরে তারা ভেতরে আসে, তারা ভেতরে আসার পরেই চিনল্যান্ডকে বাঁচিয়ে ফেলে। তো তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে 3টা লোক চলে আসে। তো এই 3টি লোক নাঙ্গং ফ্যামিলির সদস্য ছিল, যারা কিনা ইচি এলিয়েন্স অর্থাৎ জোটের সদস্য। তো তখন তারা বলে যে তুমি মার্কস গ্রুপের না, তুমি এখানে আসার সাহস কিভাবে পেলে? তো তারা যখন কথা বলছিল তখন সেখানে মার্কস গ্রুপের আরো একটি ছেলে চলে আসে, যার নাম হলো লি জি জাই। আমরা তাকে জি জাই বলে ডাকবো। এরপরে সেখানে মার্কস গ্রুপের আরো একটি ছেলে আসে, যার নাম ছিল লি চিউ ঝুও। সে এসেই বলে যে আমার তো মনে হয় এই ইচি এলিয়েন্স অর্থাৎ এই ইচি জোট অনেক খারাপ। এখানে কিন্তু এলিয়েন্স মানে হচ্ছে জোট, তোমরা আবার এলিয়েন মনে করো না। আর আরেকটা বিষয়, হোয়াইটজু আর চিনল্যান্ড এরা দুজনও কিন্তু ইচি এলিয়েন্স এর সদস্য, কিন্তু এই ইচি এলিয়েন্স এর আবার অনেকগুলো ভাগ আছে, যার জন্য তারা অন্য ভাগে ছিল এবং এরা অন্য ভাগে। এরা হচ্ছে নাঙ্গং ফ্যামিলির সদস্য ছিল। তো তখন চিনল্যান্ড সেই ছেলেটিকে বলে যে মার্কস ভাই, তুমি নাকি বলেছো যে এরা নাকি নানচুই আক্রমণ করবে। এই কথা শোনার পরে নানগং ফ্যামিলির একটি লোক বলেছে এটা একদমই বাজে কথা, তোমরা যদি আমাদের উপর আক্রমণ করো তাহলে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শোনার পরে চুঝুও তাদের কাছে চলে যায় আর সে একসাথে তাদের দুজনকেই একটি চড় মারে। এই সিনটি অনেক ফানি ছিল। তো এই নাঙ্গং ফ্যামিলি আসলে অনেক সাধারণ মানুষদের এখানে বন্দি করে রেখেছিল, তারা এখানে তাদেরকেও রক্ষা করার জন্য এসেছে। তো তারা যখন সেখানে ছিল তখন সেখানে ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যাকে কিনা সেই ছেলেটি ধরে ফেলে। তো যতক্ষণ পর্যন্ত না এই ছেলের নাম বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একে মার্কসম্যান বলেই ডাকবো। মার্কসম্যান ঝাংয়ের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে 100 আই এর ডেমন কোথায়। অন্যদিকে ঝাং তার প্রেমিকাকে নিয়ে একটি জায়গায় আনে। তো এই মেয়েটি নানচুয়ের ছিল, এর নাম লেডি পয়জন। তখন ঝাং লেডি পয়জনকে বলে যে তোমার আঘাত যখন সেরে যাবে তখন আমি তোমাকে একটি উপহার দিব। আর তখন লেডি পয়জন বলে যে আমরা তো বিবাহিতও নই, তাহলে তুমি আমাকে প্রিয় বললে কেন? তখন ঝাং বলে যে যদি তুমি আমার এই উপহারটি দেখো তাহলে তুমি অবশ্যই আমাকে বিয়ে করতে রাজি হবে। আসলে ঝাং তাকে স্টার পিকিং টাওয়ার উপহার দিতে চেয়েছিল। তখন ঝাং লেডি পয়জনকে বলে যে আমি তোমার বাড়িতে শুধু 3বারই গিয়েছি, তাই আমি সব বিবরণ মনে রাখতে পারিনি, কিন্তু আমি তোমার পরিবারের ভবনের নীল নকশা খুঁজে পেয়েছি। এই স্টার পিকিং টাওয়ারটি ঠিক তোমার সেই সময়ের বাড়ির মতোই হওয়া উচিত। এই কথা শোনার পরে লেডি পয়জন সেই টাওয়ারে চলে যায় আর সে সেখানে গিয়ে তার নিজের বাড়ির মতো ইমাজিন করতে থাকে। কিন্তু সে যখন ইমাজিন করে তখন আমরা দেখতে পাই যে কেউ যেন তাদের বাড়িতে আক্রমণ করে দিয়েছিল আর তারা তার পরিবারের সকলকে মেরে ফেলছিল। তো আসলে এই আক্রমণটি নাঙ্গং ফ্যামিলির ইয়ং মাস্টার করিয়েছিল। তো তার ইমাজিন শেষ হলে ঝাং তার কাছে আসে, সে তার হাত ধরে বলে যে তোমার স্মৃতি মনে পড়ছে তাই না? এই কথা বলে সে একটি হাড়ের ঘড়ি বের করে আর সে লেডি পয়জনকে বলে যে আমি এই টাওয়ারটি তৈরি করার জন্য নাঙ্গং পরিবারের মানুষদের নিয়ে এসেছিলাম আর তাদের দিয়ে এটি তৈরি করার পর আমি তাদেরকে মেরে তাদের হাড় দিয়ে এই ঘড়িটি তৈরি করেছি। আর এই টাওয়ারের বাইরে তোমার জন্য আরো উপহার রয়েছে। এটি দেখার পরে লেডি পয়জন বলে যে তাহলে তুমি তো নাঙ্গং পরিবারের অনেককে মেরেছো। তখন ঝাং বলে যে তুমি চিন্তা করো না, একদিন তাদের ইয়ং মাস্টারের মাথাও এখানে ঝুলবে। তখন লেডি পয়জন বলে যে কিন্তু এটা করলে কি সমস্যা হবে না? লেডি পয়জন যখন এই কথা বলে তখন সেখানে সেই মার্কসম্যান চলে আসে, সে বলে যে অবশ্যই হবে। তো মার্কসম্যান আর হোয়াইটজুকে দেখে লেডি পয়জন রেগে যায়, সে বলে যে তোমরা এখানে আসার সাহস কিভাবে করলে? এই কথা বলে সে তার উপর আক্রমণ করে দেয়। এই কথা বলে সে তাদের উপর আক্রমণ করে। তখন হোয়াইটজু তার সাথে ফাইট করে। এক পর্যায়ে হোয়াইটজু তাকে মেরেই ফেলতে যাবে, তখনই সেখানে ঝাং চলে আসে, সে তাকে বাঁচিয়ে নেয়। তো তখন ঝাং তার 100 আই ব্যারিকেড তৈরি করে। তখন সেই মার্কসম্যান বলে যে এর প্রতিটি চোখেই অনেক শক্তি আছে, সে চাইলে আমাদের আত্মাও দখল করতে পারে, সে নানচুয়ের ওপর আধিপত্য বিস্তার করে। আর এখানে তোমাদের আমি আরো একটি বিষয় বলে দিই, নায়িকা অর্থাৎ হোয়াইটজু সে আর তার বোন কিন্তু ডিভাইন ফায়ারের বংশধর, অর্থাৎ স্বর্গের সাথে রিলেটেড আর কি। তখন আমরা দেখতে পাই যে মার্কসম্যান হোয়াইটজু এর চুল ব্যবহার করে একটি ম্যাজিক করে, যেটাতে ঝাংয়ের 100 আই ব্যারিকেড ভেঙে যায়। আর এটি শুধুমাত্র হোয়াইটজু এর জন্যই সম্ভব হয়েছিল, কারণ সে ডিভাইন ফায়ারের বংশধর ছিল, তারও অনেক শক্তি ছিল, তবে সে একা কিছু করতে পারতো না। তার এবং সেই মার্কসম্যানের এই দুজনের পাওয়ার দিয়েই শুধুমাত্র এটি ভাঙা সম্ভব হয়েছে। তো এটি ভাঙা
ভাঙার কারণে ঝাং অনেক আহত হয়। এটি দেখে ঝাংও অনেক অবাক হয়েছিল। সে বলে যে আমার এই 1000 বছরের কাল্টিভেট তুমি কোন জাদু দিয়ে ধ্বংস করলে, তুমি কোন ম্যাজিক দিয়ে ধ্বংস করলে? তখন মার্কসম্যান বলে যে এটা তো শুধুমাত্র ডিভাইন ফায়ারের এক মুঠো চুল। অন্যদিকে আমরা চিনল্যান্ডকে দেখতে পাই, সে সেই সাধারণ লোকগুলোদের ছেড়ে দিচ্ছিল যারা কিনা সেখানে বন্দী ছিল। তো অন্যদিকে মার্কসম্যান ঝাংকে বলে যে তোমার তো ইচিজটের উপর অনেক ক্ষোভ আছে, কিন্তু তুমি যে তাদের বেসামরিক নাগরিকদের অপহরণ করেছিলে এটা কিন্তু মোটেও ঠিক হয়নি, তারা কিন্তু নির্দোষ ছিল। এই কথা শুনে লেডি পয়জন বলে যে কি নির্দোষ? তোমরা কি জানো আমার পরিবার প্রথমে এই স্টার পিকিং টাওয়ারে বাস করতো? 4871 সেই গণহত্যার সময় 7 দিন ধরে আগুন জ্বলছিল, তাদের দেহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। তারা কি দোষী ছিল? তখন ঝাং বলে যে আমাদের শুধু একটাই দোষ ছিল, যে আমরা তাদের ইয়ং মাস্টারের সোনালী নানমু গাছ কেটে ফেলেছি। কফিন তৈরির জন্য এটি ছিল তাদের মূল্যবান কাঠ। এটি শুধু মৃতদের জন্য একটি বক্স, তবুও এর জন্য আমাদের 5000 জীবন দিতে হয়েছে। তোমাদের মানুষের চোখে রাক্ষসের জমানো আমাদের অপরাধ। যখন আমি মানুষ হত্যা করি তখন আমি নির্দয়। লেডি পয়জনের পরিবার শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারপরও তাদের হত্যা করা হয়েছে, কিন্তু তাদেরকে নির্দয় বলা হয় না। তখন মার্কসম্যান বলে যে আমি তোমার নানচুইকে বাঁচাতে এসেছি এবং তোমাকে হত্যা করতে এসেছি। যদি আমি তোমার রাক্ষস কোর ব্যবহার করি তাহলে আমি নানচুইকে বাঁচাতে পারবো। তো তখন ঝাং বলে যে কি একটা মানুষ কিভাবে ভূতেদের সাহায্য করতে পারে? তখন সেই মার্কসম্যান বলে যে নাঙ্গং পরিবারও দোষী নয় এবং তুমিও দোষী নও। তো তখন আমরা জানতে পারি যে আসলে নাঙ্গং পরিবারের যে ইয়ং মাস্টার ছিল সে এমনি এমনি লেডি পয়জনের পরিবারের উপর আক্রমণ করেনি, বরং তাদের মধ্যে থেকে কেউ তাকে চিঠি পাঠিয়েছিল তাদের উপরে আক্রমণ করার জন্য। আর শুধুমাত্র তাদের যে গাছ কেটে ফেলা হয়েছিল এটার জন্য তারা আক্রমণ করেনি, বরং এই কারণের জন্য আক্রমণ করেছে। তখন মার্কসম্যান বলে যে আর আমি যাদের বাঁচাতে চাই তাহলে লেডি পয়জনেরই লোক, আর যারা সবেমাত্র রূপান্তরিত হতে পারছে আমি তাদের একজনকেও মারা যেতে দেব না। যদিও আমি মানুষ, কিন্তু সব মানুষ নাঙ্গংয়ের মতো নয়, অর্থাৎ নাঙ্গং পরিবারের সেই ইয়ং মাস্টারের মতো নয়। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে তাদের উপরে কেউ আক্রমণ করে দেয়। আর তখন হোয়াই ঝু বলে যে এটি হলো নানচুইয়ের পয়জন কিং ঝাংয়ের থেকেও অনেক বেশি শক্তিশালী। এই কথা বলার পরে তারা দুজনই সেই টাওয়ার থেকে বের হয়ে আসে। এরপরে আমরা নানচুইয়ের পয়জন রাজাকে দেখতে পাই, যার নাম ছিল হোয়ান ডু কিং টিয়ান। তো নানচুইয়ের পয়জন রাজা যখন তাদের উপরে আক্রমণ করে এটি দেখে আবার সেই মার্কসম্যানের 2 ভাইও তাকে বাঁচাতে চলে যায়। তো প্রথমে তোমরা যে মার্কসম্যানদের সাথে যে 2 জনকে দেখেছিলে আসলে তারা তার ভাই ছিল। তো আমরা দেখতে পাই তারা 3 জন মিলে অনেক বড় একটি তলোয়ার তৈরি করে এবং তারা সেই তলোয়ার দিয়ে পয়জন রাজার করা স্পেলটি ভেঙে ফেলে। মার্কসম্যান যখন পয়জন রাজার সাথে ফাইট করছিল তখন তো সে হোয়াইঝুকে বাইরে বের করে দিয়েছিল এবং পয়জন কিং এর একটি স্পেল ভেঙে দিয়েছিল। তখন পয়জন কিং বলে যে বোকা ছেলে, তুমি কি মনে করো তুমি কি আমাকে এত সহজে হারাতে পারবে? এই কথা বলে সে আরো একটি আক্রমণ মার্কসম্যানের দিকে করে। তখন মার্কসম্যান তার ম্যাজিক দিয়ে অনেকগুলো তলোয়ার আনে আর সেই তলোয়ার দিয়ে সে পয়জন কিং এর স্পেলটি আবারও ভেঙে দেয় আর সে সেখান থেকে বের হয়ে আসে। বাহিরে হোয়াইঝু তার জন্য অপেক্ষা করছিল। তখন মার্কসম্যান হোয়াইজুর দিকে তার হাত বাড়িয়ে দেয় আর হোয়াইজুও তাকে টেনে নেয়। তো এরপরে তারা 4 জন নিচে নেমে আসে আর তারা পয়জন কিং এর কাছে চলে আসে। মার্কসম্যান যখন পয়জন কিং এর কাছে আসে তখন পয়জন কিং বলে যে তুমি তো দেখছি অনেক প্রতিভাবান, আর যেহেতু তুমি এত প্রতিভাবান তাই আমি তোমাকে মারলাম না, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এটাতে মার্কসম্যান বলে যে কিন্তু আমি তো 100 আই ডেমন লর্ডের সেই ডেমন কোর নিতে এসেছি, আমি তো এটা না নিয়ে খালি হাতে কখনোই ফিরে যাব না। এটাতে পয়জন কিং বলে যে তুমি যত যাই বলো না কেন আমি কোনোভাবেই তার ডেমন কোর তোমাকে নিতে দিব না। এটাতে মার্কসম্যান বলে যে তাহলে তুমি কি তোমার আত্মীয়কে বাঁচাতে যাচ্ছ, আর তোমার নানচুয়ের যে হাজার হাজার ছোট ছোট রাক্ষসগুলা মারা যাচ্ছে তাদের কি তুমি রক্ষা করবে না? তাহলে তুমি নিজেকে আবার রাজা বলো কিভাবে? এটাতে পয়জন কিং বলে যে তো কি হয়েছে, কিন্তু নাঙ্গং পরিবার এটাতে কোনো লাভ পাবে না। এটাতে মার্কসম্যান বলে যে আবেগ ত্যাগ করে ঘৃণার পেছনে ছোটা অনন্ত রাত নেমে আনে। আপনি অবশ্যই এই ভবিষ্যৎবাণীটি জানেন, এটি হিউম্যানিউড এবং উভয়কে সতর্ক করে নিজেদেরকে কিনারা থেকে ফিরে আনতে এবং একে অপরের সাথে লড়াই বন্ধ করতে। তো মার্কসম্যানের এই কথাতে পয়জন কিং কোনো উত্তর দেয় না, কিন্তু সেখানে ঝাং পয়জন লেডিকে নিয়ে চলে আসে। ঝাং এসে মার্কসম্যানকে বলেছি তুমি আমাকে আগে যে শর্তগুলো বা প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা কি তুমি এখনো পালন করতে চাও? এটাতে মার্কসম্যান বলে যে আমি শুধুমাত্র তোমার সেই প্রতিশ্রুতি পালন করবো না, বরং আরো একটি শর্ত যোগ করতে চাই। যদি তুমি আমাকে তোমার সেই ডেমনিক কোরটা দাও তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নানচুইকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং নাঙ্গংকে তার প্রাপ্য শাস্তি দিতে বাধ্য করব। তো ঝাং যখনই মার্কসম্যানের এই কথা শুনে তখন সে বলে যে ঠিক আছে, তাহলে এটা অনেক ভালো। এই কথা বলে সে সামনে এগিয়ে আসে আর সে তার ডেমনিক কোর বের করে ফেলে।
সে তার ডেমনিক কোর বের করে বলে যে বেপরোয়া আচরণ করা এটা আমার দোষ ছিল, কিন্তু আমি লেডি পয়জনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম এবং এই স্টার পিকিং টাওয়ারটি তৈরি করেছি। এতে আমি কোনো ভুল করিনি, তাই আমি এতে দুঃখিত নই। এই কথা বলে সে তার ডেমনিক কোরটা মার্কসম্যানকে দিয়ে দেয়। সে যখন তার কোর দিয়ে দেয় তখনই তার কাছে লেডি পয়জন আসে। তখন সে লেডি পয়জনের হাত ধরে তাকে বলে যে আমি চাই যে তুমি ভালোভাবে বেঁচে থাকো তোমার নতুন বাড়িতে। এই কথা বলে ঝাং কান্না করছিল আর আস্তে আস্তে সে উধাও হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে উধাও হয়ে যায় আর তার স্পিরিট ফর্মে চলে আসে, যেটার কাল্টিভেশন অনেক কম ছিল। তবে সে মারা যায়নি। তাকে যদি আবারও 1000 বছর ধরে কাল্টিভেশন করতে দেওয়া হয় তাহলে সে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তখন হোয়াইজু ঝাংকে ধরে আর তাকে লেডি পয়জনের কাছে নিয়ে যায়। আর সে লেডি পয়জনকে তাকে দিয়ে বলে যে সে ইতিমধ্যেই তার পাপের শাস্তি পেয়ে গিয়েছে, আর তুমি যদি তাকে কাল্টিভেশনের জন্য নিয়ে যাও তাহলে সে আবারও বড় হতে পারবে। আর তার শেষ ইচ্ছা ছিল তোমার জন্য যে ভালোভাবে বেঁচে থাকো। এই কথা বলে হোয়াইজু ঝাংয়ের স্পিরিটটি লেডি পয়জনকে দিয়ে দেয়। তখন এটাতে লেডি পয়জন বলে যে যেহেতু তুমি আমার জন্য এত কিছু করেছো তাহলে আমি আরো 1000 বছর ধরে তোমার সাথে কাল্টিভেশন করতে ইচ্ছুক। তো যাই হোক, এরপর সে দেখতে পায় যে তারা সবাই সেখান থেকে চলে এসেছিল। তারা যখন সেখান থেকে চলে আসে তখন হোয়াইজুর কাছে তার বোন চিনল্যান চলে আসে। চিনল্যান এসে হোয়াইজুকে বলছিল যে তুমি ঠিক আছো তো, কোথাও আঘাত পাওনি তো? তখন মার্কসম্যানের দুই ভাই বলে দেয় যে তারা একদম ঠিক আছে আর তারা তো তাদের সাথে অনেক ভালোভাবে ফাইট করেছে। তো তারা যখন কথা বলছিল তখন হোয়াইজু খেয়াল করে যে মার্কসম্যানের শরীরে বিষ প্রবেশ করেছে, যার জন্য সে তাকে বলে যে তুমি আমার সাথে এসো। এরপরে হোয়াইজু মার্কসম্যানকে একটি জায়গায় নিয়ে যায় আর তাকে বিষের একটি অ্যান্টিডট দিয়ে বলে যে তুমি তাড়াতাড়ি এটি গ্রহণ করো, এটা গ্রহণ করলে তুমি ঠিক হয়ে যাবে। এই কথা বলে হোয়াইজু মার্কসম্যানের সেই তলোয়ারের খাপটা তাকে ফিরিয়ে দেয়। সে তাকে তার খাপ ফিরিয়ে দিয়ে বলে যে আমার এখন চলে যাওয়া উচিত। তখন মার্কসম্যান বলে যে তোমার যত্ন নিও। তখন হোয়াইজু সেখান থেকে চলে যায়। হোয়াইজু যখন চলে যায় তখন মার্কসম্যান তার তলোয়ারের খাপে খেয়াল করে যে সেখানে একটি লেখা ছিল। সেখানে লেখা ছিল যে 7 জুলাই হুয়াই নদীর তীরে বাঁশের প্যাভিলিয়ন। আসলে এটা হোয়াইজুই লিখেছিল। সে মার্কসম্যানকে সেখানে দেখা করার জন্য ডেকেছিল। তো এই যে এই কথাটা 7 জুলাই হুয়াই নদীর তীরে বাঁশের প্যাভিলিয়ন, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ ড্রামার প্রায় 50% এই কথাটার উপরেই বেসিস করে, অর্থাৎ ড্রামার অনেক অংশ এর সাথে জড়িত। আবার কিছুক্ষণ আগে যে একটা কথা শুনেছিলে যে আবেগ ত্যাগ করে ঘৃণা বছরের ছোটা অনন্ত রাত নেমে আনে, এই কথাটার উপর বেস করে আবার পুরো ড্রামাটাই বলতে গেলে, কারণ পুরো ড্রামার গল্পটাই এই কথার সাথে রিলেটেড। তো যাই হোক, মার্কসম্যান বুঝতে পারে যে হোয়াইজু তার সাথে দেখা করতে চায়, যার জন্য সে বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে সেখানেই দেখা করব। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা নানচুয়ের কিছু লোকদের দেখতে পাই। আমরা দেখতে পাই তাদেরকে কারা যেন অনেক নির্মমভাবে হত্যা করছিল। আমরা দেখতে পাই যে তারা কেউ নয়, বরং তারা নাঙ্গং পরিবারের লোক ছিল। সেখানে আমরা নাঙ্গং পরিবারের লিডারকে দেখতে পাই। সে নানচুয়ের লোকেদের মারছিল। এক পর্যায়ে সে নানচুয়ের একটি মেয়ে ও তার ছোট বোনকে ধরে ফেলে। সে ছোট মেয়ের বড় বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল এবং তার ছোট বোনের পায়ে আঘাত করেছিল। এক পর্যায়ে সে যখন সেই ছোট মেয়েটিকে অনেক জোরে আঘাত করছিল তখনই কেউ সেই বড় মহিলার দড়িটি খুলে দেয়। তখন নাঙ্গং পরিবারের লিডার চিৎকার করতে থাকে যে কে এমন কাজ করলো, কে আমার পরিকল্পনা নষ্ট করলো। তো এই নাঙ্গং পরিবারের লিডারের নাম ছিল নাঙ্গং ছুই। আমরা তাকে শুধু ছুই বলে ডাকবো। তো সে যখন এই কথা বলে তখনই সেখানে মার্কস গ্রুপের আরো 2 জন সদস্য চলে আসে। তো এই 2 জনের মধ্যে এই মেয়েটির নাম ছিল ওয়াংচুয়ান জুই, আমরা তাকে জুই বলে ডাকবো। আর ছেলেটির নাম ছিল ইয়াং ইতান, আমরা তাকে ইতান বলে ডাকবো। তো এখানেই তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই যে মার্কস গ্রুপটা আছে, এই মার্কস গ্রুপের ভিতরে যারা সদস্য তারা কিন্তু কোনো একই পরিবার বা একই জোট থেকে আসেনি, বরং তারা ভিন্ন ভিন্ন পরিবার আর ভিন্ন ভিন্ন জোট থেকে এসেছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিবারের মেম্বাররা মিলে এই মার্কস গ্রুপ তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে যে তোমাদেরকে বলেছিলাম যে মার্কস গ্রুপের যে লিডার অর্থাৎ মার্কসম্যান, তার সাথে যে 2 জন ছেলেকে আমরা দেখেছি তাদেরকে তো আমরা তার ভাই বলেছিলাম। আসলে তারা মার্কসম্যানের আসল ভাই ছিল না, বরং তারা ভাইয়ের মতোই ছিল আর কি। এই মার্কস গ্রুপের যত সদস্য আছে তারা সবাই নিজেদের ভাই বোন, এই ক্ষেত্রে তাদেরকে ভাই বলেছিলাম। তো যাই হোক, গল্পে ফিরে আসি। তো ছুই যখনই দেখতে পায় যে জুই আর ইতান তার উপরে আক্রমণ করে তখন সে বলে যে ও তাহলে আমি দেখতে পাচ্ছি এটা মার্কস গ্রুপের 2 কুত্তা। এই কথা বলে সে তার সৈন্যদের তাদেরকে মারার আদেশ দেয়। তখন জুই আর ইতান তাদের সাথে লড়াই করে। ইতান লড়াই করতে করতে একটি গাছের নিচে বসে পড়ে আর সে জুইয়ের ফাইট দেখছিল। আসলে ছুই আর তার সৈন্য এত পরিমাণে দুর্বল ছিল যেটাতে তাদেরকে মারতে জুই একাই যথেষ্ট। তো তখন আমরা দেখতে পাই জুই এক এক করে তাদের সবাইকে আহত করে ফেলে। আর এক পর্যায়ে সে ছুইয়ের কাছে আসে আর তাকে একটা টোকা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে আমরা মার্কসম্যানকে দেখতে পাই সে একটি জায়গায় বসেছিল আর সে একটা স্বপ্ন দেখছিল। হঠাৎ করে তাকে যেন তার নাম নিয়ে কেউ ডাকছিল। সে তাকে বলছিল যে
আমার ছেলে হংয়ে এই গাছটি ঘৃণা শোষণ করে, আবেগ ত্যাগ করে ঘৃণার পেছনে ছোটা অনন্ত রাত নেমে আনে, পৃথিবীতে শান্তি থাকবে না। এই কথা বলার পর আমরা সেই লোকটিকে দেখতে পাই যে কিনা এতক্ষণ ধরে এই কথাগুলো বলছিল। তো এই লোকটির নাম ছিল ওয়াংচন সৌঝু। সে ইচি অ্যালিয়েন্স এর ওয়াংচং ম্যানরের মাস্টার ছিল। আর এই ইচি অ্যালিয়েন্সটা কি সেটা তো তোমাদেরকে আমি এর আগেও বলেছি। এটা হলো সকল পরিবার মিলে যে একটা জোট তৈরি করা হয়েছে, সেটাকে ইচি অ্যালিয়েন্স বলা হয়। আর এই ইচি অ্যালিয়েন্স এর ভিতরে অনেকগুলা পরিবার আছে, যেই পরিবারের প্রত্যেকটা পরিবারে একটা করে লিডার থাকে, আর প্রতিটা লিডারই একে অন্য থেকে সমান। অর্থাৎ একটা পরিবারের যে লিডার অন্য পরিবারের যে লিডার তারা একে অন্যের সমান। প্রতিটা পরিবারে তাদের নিজস্ব সৈন্য থাকে এবং তাদের নিজ নিজ পাওয়ারও আছে। কিন্তু এই সকল পরিবারের মধ্যে ওয়াংচুয়ান পরিবার অর্থাৎ ওয়াংচুয়ান ম্যানর সবচেয়ে শক্তিশালী এবং এই ওয়াংচুয়ান ম্যানরটাই অন্যান্য পরিবারদের উপর শাসন করে। আর সেই ম্যানরের মাস্টার হচ্ছে এই ওয়াংচুয়ান সৌঝু। তার পাশাপাশি আমরা এটাও জানতে পারলাম যে এই ওয়াংচুয়ান সৌঝু এই মার্কসম্যানের বাবা ছিল। আর সে তার ছেলেকে বলছিল যে আমার ছেলে, তুমি আমার কথাগুলো ভালো করে মনে রেখো, মানুষ এবং দানবদের মধ্যে দ্বন্দ্বগুলো বন্ধ করো এবং অনন্ত রাতে আসার হাত থেকে বাঁচো। এই কথা বলার সাথে সাথে মার্কসম্যানের স্বপ্ন ভেঙে যায় আর সে অনেক ভয়ও পেয়ে গিয়েছিল। সে বলতে থাকে যে আবারও সেই স্বপ্ন দেখলাম, এই নিয়ে প্রায় 3 বার এই স্বপ্নটি দেখলাম। এই কথা বলে সে তার মাস্কটি খুলে, তখন আমরা মার্কসম্যানের চেহারা দেখতে পাই। আর এই চেহারার সাথে সাথে আমরা তার নামও জানতে পারি। তার নাম হলো ওয়াংচুয়ান হংইয়ে। সে ওয়াংচুয়ান ম্যানরের মাস্টারের ছেলে ছিল। তার বাবা না থাকায় এখন বর্তমানে এই এলিয়েন্সের লিডার সে নিজেই। তো এখন থেকে আমরা ওয়াংচং হংইয়েকে শুধু হং বলে ডাকবো। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা ডিভাইন ফায়ার ভিলা দেখতে পাই। সেখানে আমরা চিনল্যান্ডকে দেখতে পাই। সে তার বাবা ডংফাং ছুরি, যেখানে ডিভাইন ফায়ার ভিলার মাস্টার ছিল, তার সাথে একটি খেলা খেলছিল। আসলে এই খেলার মাধ্যমে তারা হুয়াইজুর জন্য একটি ছেলে খুঁজছিল। তারা অনেকগুলো পরিবারের লিডারের নাম নিয়ে এসেছিল আর এটা নির্ধারণ করছিল যে তারা হুয়াইজুর সাথে কার বিয়ে দিবে। কিন্তু তখন চিনল্যান্ড তার বাবাকে বলে যে আজ তারা মাস গ্রুপের লিডারের সাথে দেখা করেছে আর সে খেয়াল করেছে যে হুয়াইজুর মাস গ্রুপের লিডারের প্রতি কিছুটা আগ্রহ আছে। তারা যখন এই কথা বলছিল তখন সেখানে হুয়াইজু চলে আসে, যেটাতে তারা অনেক ভয় পেয়ে যায় আর সেই কথাগুলো বলা বন্ধ করে দেয়। তারা যখন কথা বলছিল তখনই সেখানে ইয়াং পরিবার থেকে ইয়াং ইয়ান চলে আসে। তো এই মেয়েটির নাম ছিল ইয়াং ইয়ান, আমরা তাকে ইয়ান বলে ডাকবো। সে আসলে হুয়াইজুর একজন ভালো বান্ধবী ছিল। তো যাই হোক, এবার দেশে দেখতে পাই যে হংয়ে ইচি এলিয়েন্স এর যত পরিবার ছিল তাদের সকল লিডারকে নিয়ে একটি মিটিং বসায়। আর সেই মিটিং এ আমরা এক এক করে সকল পরিবার দেখতে পাই। সেখানে গু ফ্যামিলি, চেং ফ্যামিলি, ঝাং ফ্যামিলির লিডারদের দেখতে পাই। সেখানে একজন বলছিল যে ইয়ং মাস্টার হংয়ে, এখানে তো আমরা সবাই আপন, তাহলে ঝোপের আশপাশে আর মারধর করা চলবে না। আপনি কেন আদেশ জারি করছেন না সব গোত্র মিলে একত্রে নানচোয় আক্রমণ করার জন্য? আর এখানে আমরা আরো একটি বিষয় জানতে পারলাম যে হং এর যে বাবা সে কিন্তু ইচি এলিয়েন্সেরই মাস্টার ছিল। অর্থাৎ এই সবগুলো পরিবারের যে জোট ইচি এলিয়েন্স, সেই ইচি এলিয়েন্স এর মাস্টার কিন্তু এই হং এর বাবা ছিল। আর যেহেতু হং এর বাবা অনেকদিন ধরে নিখোঁজ, যার জন্য প্রতিটা পরিবারের লিডাররাই হং এর বাবার আসনটা দখল করার চেষ্টা করছিল। আর তারা চাচ্ছিল তারা হং একে মেরে তার সেই সিংহাসন দখল করবে। তো সেখানে আমরা নাঙ্গং পরিবারের লিডারকেও দেখতে পাই। তো এতক্ষণ এই কথাটা যে বলছিল সে কিন্তু নাঙ্গং পরিবারের লিডার ছিল। সে যখন নানচোয়ের উপর আক্রমণ করার কথা বলে তখন হংয়ে তার বাবার টোকেন বের করে, অর্থাৎ জোট নেটার টোকেন আর কি। সেটা বের করে দেখে বলে যে এখন আপনি আপনার আদেশ দিন। অর্থাৎ সে নাঙ্গং পরিবারের লিডারকে বোঝাতে চাচ্ছিল যে সে কি জোট নেতা নাকি যে সে যা ইচ্ছা তাই করতে পারবে। এটাতে নাঙ্গং পরিবারের লিডার ভয় পেয়ে যায় আর সে বলে যে এখন যেহেতু আপনার বাবা নেই, যার জন্য আপনি সকল কিছুর দায়িত্বে আছেন, আর আমি কিভাবে ইচি অ্যালায়েন্সের বিরুদ্ধে যেতে পারি। তারা যখন কথা বলছিল তখনই একটি সৈন্য এসে হংইয়েকে বলে যে নানচোয়ের লোকেরা অর্থাৎ যে ডেমনরা ছিল তারা আত্মসমর্পণ করেছে। তারা একটি চিঠি পাঠিয়েছিল এবং এই চিঠির পাশাপাশি তারা একটি জিনিস পাঠিয়েছে। এই কথা বলে সেই সৈন্যটি 100 আই ডেমনের সেই ডেমনিক কোরটা ছিল। তখন এটা দেখে হংয়ে বলে যে দেখো নানচোয়ের ডেমনরা আত্মসমর্পণ করেছে, এমন কি তারা তাদের লিডারের ডেমনিক কোরও দিয়ে দিয়েছে, যার জন্য এই বিষয়টি এখানে শেষ করা যাক। তো এখানে হংয়ে সকল পরিবারের লিডারদের মানা করে দিল যে তারা যেন আর নানচোয়ের লোকেদের উপরে আক্রমণ না করে। তো যাই হোক, এরপরে আমরা নাঙ্গং পরিবার দেখতে পাই। সেখানে নাঙ্গং পরিবারের লিডার অন্য আরো 2 পরিবারের লিডারকে বলছিল যে এই হংয়ে আমার পরিকল্পনাটাই নষ্ট করে দিল। সে এত অদ্ভুত সময় কিভাবে তার সেই ডেমনিক কোর নিয়ে চলে আসলো। তখন এটাতে সেই আরো 2 পরিবারের লিডার বলে যে আমাদের এই তরুণ মাস্টার হংয়ে আমাদের কোনো কথাই শুনছে না। যদি ভবিষ্যতে সে আমাদের কথা অনুযায়ী না চলে তাহলে তো আমরা তাকে মেরে ফেলতে পারি। এ কথা বলে তারা হাসে। তো যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পায় যে নাঙ্গং ফ্যামিলি লিডার তার ছেলে ছুয়ের সাথে কথা বলছিল। তারা বলছিল যে ডেমন সোয়ার্ডটি অনেক তাড়াতাড়ি তৈরি হতে চলেছে।
দরকার হলে আমি এর জন্য একটি অনুষ্ঠান আয়োজন করব। তো এখানে আমরা জানতে পারলাম যে নাঙ্গং ফ্যামিলিরা ডেমনদের কোর নিয়ে ডেমন সোয়ার্ড তৈরি করত, অর্থাৎ ডেমনের কোরের মাধ্যমে তারা একটি তলোয়ার তৈরি করত যেটা অনেক পাওয়ারফুল ছিল। আর এই কাজটা শুধুমাত্র তাদের পরিবারই করতে পারত, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তাদের কাছে ডেমন সোয়ার্ড বানানোর জন্য। তখন নাঙ্গং ফ্যামিলি লিডার আরো বলেন যে দরকার হলে আমি হংইয়ে আর অন্যান্য আরো যে পরিবারের লিডার আছে তাদেরকেও আমন্ত্রণ জানাবো, আর হংইকে আমি একটি ফাঁদে ফেলাবো। আসলে এখানে তারা পরিকল্পনা করছিল তারা হংইকে মেরে সে জোটের দায়িত্ব তারা নিয়ে নিবে। এখানে তারা এটাও পরিকল্পনা করে যে তারা ডিভাইন ফায়ার ভিলার মাস্টারের সাথে দেখা করবে এবং তাদেরকেও তাকে সাহায্য করার জন্য বলবে, কারণ এই পুরো পৃথিবীতে শুধুমাত্র ডিভাইন ফায়ারই পারে ওয়াংচান তরবারিকে হারাতে। আসলে এই ওয়াংচান তরবারিটি হং এর বাবার তরবারি ছিল, আর এই তরবারিটি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তরবারি ছিল, যার জন্য সকল পরিবার তাদের আদেশ ফলো করত। কিন্তু ডিভাইন ফায়ার এই তরবারির মোকাবেলাও করতে পারে, যার জন্যই তারা এটা পরিকল্পনা করছিল যে তারা যদি হংএকে হারাতে চায় তাহলে তাদেরকে এই ডিভাইন ফায়ার ভিলার ডিভাইন ফায়ারের পাওয়ার লাগবে। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে নাগাং পরিবারের লিডার হোয়াইজুকে তার বাড়িতে ডেকেছিল। সে তাকে ডেকে তাকে বলছিল যে এই যে এলিয়েন্সটা অনেক কলুষিত হয়ে গিয়েছে শুধুমাত্র এই ওয়াংচং ম্যানরের জন্য, আর আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি ওয়াংচং হংওয়েকে বন্দি এবং হত্যা করার জন্য। এটাতে হোয়াইজু বলে যে যদি আমি আপনাকে সাহায্য করি তাহলে আমি এটাতে কি পেতে পারি। এটাতে নাগাং পরিবারের লিডার বলে যে যদি তুমি আমাকে তাকে মারার জন্য সাহায্য করো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তো এখানে হোয়াইজু নাগাং পরিবারের লিডারের কথায় যে রাজি হয়, কারণ হোয়াইজুর বান্ধবী ইয়ানের হাজবেন্ডকে নাগাং পরিবার কোনো কারণে তাদের কারাগারে বন্দি করে রেখেছিল। আসলে ইয়ানের হাজবেন্ড তাদের কারাগার থেকে একটি ডেমনকে রেহাই দিয়েছিল, আর যার অপরাধে তাকে তারা বন্দি করে নেয়। এখন ইয়ান তার সাহায্যের জন্য হোয়াইজুর কাছে এসেছিল, আর যেহেতু হোয়াইজু তো এমনি এমনি তাকে ছাড়াতে পারবে না, যার জন্য সে নাগাং পরিবারের লিডারের কথায় রাজি হয়, যেটাতে সে যেন ইয়ানের হাজবেন্ডকে বাঁচাতে পারে। তো যাই হোক, এরপরে আমাদের 10 দিন পরের দৃশ্য দেখানো হয়। আমাদের দেখানো হয় নাঙ্গন পরিবার ডেমন সোয়ার্ড তৈরি করার উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেটা কিনা তারা আগেই বলেছিল। তো তারা এই অনুষ্ঠানে সকল ফ্যামিলি লিডারদের আমন্ত্রণ জানিয়েছিল। তো তখন সেখানে এক এক করে সকল ফ্যামিলি লিডাররা আসছিল, আর এক পর্যায়ে হংও চলে আসে। তখন ছুই তাকে স্বাগতম জানায়। এরপরে তারা অনুষ্ঠান চালু করে দেয়। অনুষ্ঠান যখন শুরু হয় তখন তার কিছুক্ষণ পরে সেখানে হোয়াইজু চলে আসে, আর হং যখনই হোয়াইজুকে দেখতে পায় তখন সে তো একদম অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে যে সে এখানে কি করছে। তখন নাগাং পরিবারের লিডার হোয়াইজুকে বলে যে আমার ডান পাশে যে লোকটা বসে আছে সে হচ্ছে হং, আর সে একটা প্রতারক, তাই আমাদের তাকে মেরে ওয়াংচন ম্যানরটি দখল করতে হবে। তো এটা আবার হং খেয়াল করছিল। সে হোয়াইজুকে দেখে মনে মনে বুঝতে পারে যে আসলে হয়তোবা এই নাগাং পরিবারের লিডার হোয়াইজুকে কোন একটা পরিকল্পনা দিয়েছে, অর্থাৎ তাকে কোন একটা মিশন দিয়েছে। এটাতে হং বলে যে তার মানে নাগাং পরিবার লিডারের পরিকল্পনা এখন থেকে শুরু হচ্ছে। তো এই সকল ফ্যামিলি লিডারদের মধ্যে আমরা শুধুমাত্র ঝাংকে দেখতে পাই, যে কিনা কিছুটা অন্যদের থেকে আলাদা ছিল। আর ঝাং কে বা তার সম্পর্কে আমরা পরবর্তীতে একটু বিস্তারিত জানবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাগাং পরিবারের লিডার সেখানে কয়েকটা ডেমনকে নিয়ে আসে, আর তারা সেই ডেমনের কোর বের করে ফেলে। এরপরে সেই ডেমনের কোর দিয়ে তারা ডেমন সোয়ার্ড তৈরি করে। একটা জিনিস দেখো, তারা কিন্তু ডেমনদের এভাবে নীরবভাবে মেরে তাদের কোর দিয়ে ডেমন সোয়ার্ড তৈরি করছিল, কিন্তু এটাতে কেউই কিছু বলছিল না, বরং সবাই তাকে আরো অভিনন্দন জানাচ্ছিল। তো তখন নাগাং পরিবার এমন একটি নৃত্য উপস্থাপন করে যে নৃত্যর প্রতিধ্বনির মাধ্যমে হংয়ের আস্তে আস্তে চোখ অন্ধ হয়ে যাচ্ছিল, আর সে চারপাশে অনেক ইভিল পাওয়ার দেখতে পাচ্ছিল। আসলে এই সকল পরিকল্পনায় তো নাগাং পরিবারের লিডার, সেটা তো তোমরা জানোই। তো সে আজ এত পরিমাণে সুনির্দিষ্ট একটা প্ল্যান করেছিল যেটার মাধ্যমে সে হংকে মেরে ফেলবে। তো সে যখন কিছু দেখতে পাচ্ছিল না তখন তার কাছে নাগাং পরিবারের লিডার আর হোয়াইজু চলে আসে। তারা যখনই তার কাছে আসে তখনই সে তাদেরকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ এখানে বোঝা গেল যে সে দূরের কোনো কিছু দেখতে পাবে না, দূরের সবকিছু তার জন্য অন্ধকার ছিল, কিন্তু যদি কেউ তার কাছে চলে আসে তাহলে সে তাদেরকে দেখতে পাবে। তো তখন নাগাং পরিবারের লিডার হংকে বলে যে গেস্ট রুমে তোমাকে হোয়াইজু সেবা করবে, এই কথা বলে সে চলে যায়। তারা চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে হংয়ের কান দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্য দেখতে পাই যে হং তার রুমে গোসল করছিল, তখন সেখানে হোয়াইজু চলে আসে। তখন হং বুঝতে পারে যে এখন তাদের পরিকল্পনা হলো হোয়াইজুকে দিয়ে তাকে হত্যা করার। তখন সে মনে মনে বলে যে হোয়াইজুকে তাদের সাথে এইভাবে পরিকল্পনা করতে দেওয়া যাবে না। তো তখন হোয়াইজু হংকে বলে যে আপনি কি অস্বস্তি বোধ মনে করছেন নাকি?
তখন হং বলে যে না, আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দেরি হয়ে গেছে তো যার জন্য পানিতে একটু ঠান্ডা লাগতেছে। এটাতে হোয়াইজু বলে যে আমার তো মনে হয় পানি ঠিকই আছে, শুধু আপনি অসুস্থ তাই ঠান্ডা মনে হচ্ছে। এই কথা শুনে হং অবাক হয়ে যায়, আর তখন হোয়াইজু একটা মুচকি হাসি দেয়। এটাতে হং বুঝতে পারে যে হোয়াইজু একদম ঠিক করে এসেছে তাকে মারার। যেটাতে হং হোয়াইজুকে বলে যে শুধুমাত্র নাঙ্গং নয় যে তোমাকে তুমি যা চাও তাই দিতে পারে, তবে এখানে নির্ধারক ফ্যাক্টর যে তোমার মূল্য কত। আসলে হং এখানে তাকে বুঝাতে চাচ্ছিল যে শুধুমাত্র নাঙ্গং পরিবারই তাকে সে যা চায় তা দিতে পারে না, বরং সেও তাকে সে যা চায় তাই দিতে পারে। আসলে হং যে সত্যি অসুস্থ হয়ে পড়েছিল এটা তারা ওইভাবে জানতো না, কারণ হং তাদেরকে সন্দেহই করতে দেয়নি। কিন্তু হং বাস্তবে অনেক আহত হয়েছিল, যার জন্য সে তার সাথে লড়াই করতে পারবে না, আর যার জন্য সে তাকে এই প্রস্তাবটা দিচ্ছিল। তো তখনই হং তার জামা পরে নেয় আর বাইরে বের হয়ে আসে, আর তখন হোয়াইজু সেখানে বসে পড়ে। আর সে হংকে বলতে থাকে যে তোমাকে স্বাগতম জানানোর জন্য নাঙ্গং ফ্যামিলি ঘন্টাগুলো সাজিয়েছে, যেগুলোর শব্দে তুমি আস্তে আস্তে তোমার 5টি ইন্দ্রিয়ই বন্ধ করে দিবে। তুমি শুধুমাত্র স্পর্শের অনুভূতিটাই পাবে। তো যে 5টি ইন্দ্রিয় তোমার বন্ধ হবে তার মধ্যে প্রথমত হলো তুমি কোনো কিছুর স্বাদ পাবে না, দ্বিতীয়ত তুমি কোনো কিছুর গন্ধও পাবে না। এই কথা শুনে হং বলে যে আমি তোমাদের এত ছোটখাটো হুমকিতেই কিছুই মনে করি না। এটাতে হোয়াইজু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা করে দেখি। একথা বলে সে হংয়ের সাথে ফাইট শুরু করে দেয়। হোয়াইজু যখন হংয়ের কাছে ছিল তখন তো হং অনেক ভালো ফাইট করছিল, কিন্তু যখনই হোয়াইজু তার থেকে দূরে যায় তখনই হং তাকে আর দেখতে পায় না আর তার সাথে ফাইট করতে পারে না। তখন হোয়াইজু হংকে বলে যে তুমি যে অসুস্থ এটা তুমি নাঙ্গং পরিবারের সামনে প্রকাশ করছো না, এজন্যই ভালো থাকার ভান করছো, তাই না? এটাতে হং বলে যে যেহেতু তুমি এখন এটা জানোই তাহলে তুমি কেন খারাপের সাথ দিচ্ছ। এটাতে হোয়াইজু বলে যে তোমরা দুজনে ইচি এলিয়েন্সের সদস্য, যার জন্য এত তাড়াতাড়ি তো এটা বলা খুবই মুশকিল যে কে খারাপ আর কে ভালো। তো তখন হং আবারও হোয়াইজুর উপর আক্রমণ করতে যাবে, তখন হোয়াইজু তাকে একটা আঘাত করে সেখানে থাকা বাথটাবে ফেলে দেয়। তখন হং আস্তে আস্তে পানির তলে চলে যাচ্ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা নাঙ্গং পরিবার লিডারকে দেখতে পাই। তার কাছে একটি ব্ল্যাক ফক্স এসেছিল। সে তাকে এসে বলছিল যে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি কিভাবে ডেমনদের কোর দিয়ে তরবারি তৈরি করা যায়, আর আমি আশা করি যে তুমি আমাকে হতাশ করবে না। এটাতে নাঙ্গং পরিবার লিডার বলে যে আমি খুব তাড়াতাড়ি হংকে মেরে ফেলবো এবং ইচি অ্যালিয়েন্সের লিডার হব। এই কথা বলে সে হাসতে থাকে। তো এই যে এখানে তোমরা একটা ব্ল্যাক ফক্স দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক ফক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ব্ল্যাক ফক্সটাই পুরো ড্রামার মেন ভিলেন হতে চলেছে। আর বলতে গেলে সকলের ঝামেলার পেছনের মূল কারণটাই হচ্ছে এই ব্ল্যাক ফক্স। তো যাই হোক, অন্যদিকে আমরা হোয়াইজুকে দেখতে পাই। সে হংকে তার বিছানায় শুয়ে রেখেছিল এবং সে একটি তাবিজ তার ভিতরে দিয়ে দেয়। এটা দিয়ে সে বলে যে এটার মাধ্যমে তুমি সাময়িকভাবে আমার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি পাবে, কিন্তু তোমাকে আমার চারপাশের 5 ধাপের মধ্যে থাকতে হবে। তো রুমাস্টার হং, আমি দুঃখিত। তো হোয়াইজুর এই কাজে আমরা বুঝলাম যে হোয়াইজু হংকে মারতে চাচ্ছিল না। আসলে সেও তো জানতো যে নাঙ্গং পরিবার কতটা খারাপ, আর হং যে ভালো এটা সে বুঝতো, যার জন্য সে তাকে মারে না, বরং সে তাকে তালিসমান দিয়ে সাহায্য করে। তো তখনই হংয়ের জ্ঞান ফিরে আসে। হংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে হোয়াইজুকে দেখতে পায়। হোয়াইজুকে দেখে সে অনেক খুশি হয়। সে বলে যে তাহলে তুমি আমাকে আবারও সুস্থ করেছো। এটাতে হোয়াইজু বলে যে ইয়ং মাস্টার হং, তুমি অনেক বেশি আশাবাদী, কেননা তুমি বাহিরে যাও আর চারপাশে তাকিয়ে পরিবেশটা একটু উপভোগ করো। এটাতে হং হাসে, আর তার থেকে যখন দূরে যায় তখন সে চারপাশে কিছু দেখতে পারে না। অর্থাৎ সে যখন হোয়াইজুর কাছ থেকে 5 ধাপ বেশি চলে যায় তখন সে চারপাশে আবারও এই অন্ধকার দেখতে পায় আর কোনো কিছু শুনতে পায় না। তখন হোয়াইজু তার কাছে আসতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি যতক্ষণ পর্যন্ত আমার চারপাশের 5 ধাপের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির মাধ্যমে সবকিছু দেখতে পারবে এবং শুনতে পারবে, কিন্তু যদি এর থেকে বেশি দূরে চলে যাও তাহলে তুমি আর কিছুই করতে পারবে না। তো এটাতে হং হোয়াইজুকে বলে যে তুমি তো দেখছি প্ল্যান করতে অনেক পারদর্শী। এটাতে হোয়াইজু বলে যে তো তুমি কি এখন আমার পার্টনার হতে চাও? তো এরপরে হং আর হোয়াইজু তারা একসাথে কথা বলে। তখন হোয়াইজু হংকে বলে যে আসলে আমি নির্জনে থাকি ঠিকই, কিন্তু আমি জানি যে নাঙ্গং ফ্যামিলি তো তোমাকে একেবারে মেরে ফেলার কথা বলেছিল এবং তোমাকে তারা অনেক খারাপভাবে বর্ণনা করেছে, কিন্তু আমি তাদের কার্যকলাপ সম্পর্কেও কিছুটা জানি। আর তুমি তো জানোই যে নাঙ্গং ফ্যামিলি আমাকে বলেছিল যে যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে আমি যা চাইবো তারা তাই দিবে। এটাতে হং বলে যে এখন দেখছি যে যেখানেই ধন বেশি সেখানেই সবাই থাকে। আচ্ছা, তুমি আমার সাথে কি একটা জায়গায় যাবে? এটাতে হোয়াইজু বলে যে তোমার ঘরের চারপাশেই তো নাঙ্গং এর সব গুপ্তচররা আছে, তাহলে আমরা সেখানে কিভাবে যাব? এটাতে হং একটি তালিসমান বের করে, আর এটা অদৃশ্যের তালিসমান ছিল। তখন এটাতে হোয়াইজু রাজি হয়ে যায়।
তখন হোয়াইজু আর হং সেই তালিসমানের মাধ্যমে অদৃশ্য হয়ে যায় আর সেই ঘর থেকে বেরিয়ে আসে। তো তখন হং হোয়াইজুকে নিয়ে নাঙ্গংয়ের তরবারি চুল্লিতে চলে আসে, অর্থাৎ যেখানে ডেমনদের কোর দিয়ে ডেমন সোয়ার্ড তৈরি করা হচ্ছিল। তো তারা যখন সেখানে আসে তখন তারা সেখানে একটি ছোট্ট বাচ্চাকে সিল অবস্থায় দেখতে পায়। তখন হোয়াইজু তার সিলটি খুলে ফেলে, যেটা সেই বাচ্চাটি তাদের সাথে কথা বলতে শুরু করে। তো এই বাচ্চাটি আসলে বিফাং বার্ড ডেমন ছিল, তার নাম ছিল নান। নান তাদের জিজ্ঞাসা করে তোমরা কে? তখন এটাতে হোয়াইজু বলে যে তোমার নাম কি নান? তখন নান বলে যে হ্যাঁ। আর তখন হং বলে যে সে হচ্ছে বিফাং বার্ড ডেমন। এটাতে হোয়াইজু তাকে বলে যে চলো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু নান বলে যে না না আমি এখান থেকে যেতে পারবো না। তো তারা আমাকে বলেছে যে যখন এই ডেমন সোয়ার্ডটি তৈরি হয়ে যাবে তখন তারা আমার মাকে ফিরিয়ে দিবে। আসলে নাঙ্গং ফ্যামিলি তার মাকে এই তরবারির চুল্লির ভিতরে দিয়ে দিয়েছিল, অর্থাৎ রাক্ষস তরবারি বানানোর জন্য তার মায়ের কোর এর ভিতর দিয়ে দিয়েছে, অর্থাৎ তার মা তো মারা গিয়েছে, কিন্তু তারা নানকে মিথ্যা কথা বলেছিল যার জন্য নান যেন তাদেরকে আঘাত না করে। নানের এই কথা শোনার পরে হোয়াইজু একদম স্তব্ধ হয়ে যায় আর সে মনে মনে অনেক রেগে যায়। সে নাঙ্গং ফ্যামিলিকে বলতে থাকে যে তোমরা এই একটা ছোট্ট বাচ্চাকে মিথ্যা কথা বলে তার সাহায্যে তোমরা তার মাকে মেরে ফেলেছো আর তাকে তোমরা মিথ্যা আশা দিয়েছো, তোমাদের এই শাস্তি পেতেই হবে। আসলে নান তো বাচ্চা ছিল যার জন্য সে এগুলো বুঝতো না। তখন হোয়াইজু কান্না করতে করতে নানকে বলে যে আসলে তারা তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমার মা অনেক আগেই মারা গিয়েছে, কারণ কোনো ডেমনই তাদের ডেমন কোর ছাড়া বেঁচে থাকতে পারে না। তো তখন এটাতে নান অনেক কষ্ট পায় আর সে অনেক জোরে একটা চিৎকার করে। তখন হোয়াইজু তাকে বলে যে সমস্যা নেই, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব আর এই তরবারের চুল্লিটি আমি এখনই ভেঙে দিচ্ছি। এই কথা বলে যখন সেই তরবারের চুল্লি ভাঙতে যাবে তখনই হং তাকে বাধা দেয় আর তাকে সে বলে যে এখন তুমি একে নিয়ে যেতে পারবে না আর এই চুল্লিটিও ধ্বংস করতে পারবে না, কারণ যদি তুমি এটা করো তাহলে আমার পরিকল্পনা ভেঙে যাবে। এটাতে হোয়াইজু একদম অবাক হয়ে যায় আর সে হংকে বলে যে তুমি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারো? তারা ডেমনদের জ্বালিয়ে এই সোয়ার্ড তৈরি করছে, তুমি এটাতে একমত কিভাবে হতে পারো? তো তখন হং বলে যে আমি তোমাকে এই সবকিছু পরে বোঝাবো, কিন্তু এখন আপাতত তুমি এখান থেকে চলো। তারা যখন কথা বলছিল তখনই সেখানে আবার ছুঁই চলে আসে, যার জন্য তারা আর কোনো উপায় পায় না আর সেখান থেকে চলে যায়। তো এই পরের দৃশ্যে দেখতে পাই যে তারা দুইজন তাদের রুমে চলে এসেছিল আর আমরা হোয়াইজুকে দেখতে পাই সে অনেক রেগেছিল কারণ হং তার কথা শুনেনি। তখন হোয়াইজু আস্তে আস্তে হংয়ের থেকে অনেক দূরে চলে যাচ্ছিল। তখন হং বলে যে তাহলে তুমি আমার উপর রেগে আছো? এই কথা শুনে হোয়াইজু থামে না, সে দূরে চলে যাচ্ছিল। তখন হং বলে যে তার মানে তুমি শুধু নানকে বাঁচাতে চাও আর অন্য দানবদের বাঁচাতে চাও না, তাই না? এই কথা শুনে হোয়াইজু থেমে যায় আর তখন সে আবারও হংয়ের কাছে আসে। সে হংয়ের কাছে এসে হংকে বলে যে তুমি কি নিশ্চিত যে তুমি সব দানবদেরই বাঁচাতে পারবে? এটাতে হং বলে যে যদি তুমি আমার আঘাতগুলো সারাতে সাহায্য করো তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারি। তো এটাতে হোয়াইজু হংকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন হং হোয়াইজুকে বলে যে তো তুমি কি তোমার শর্ত আমাকে বলবে না? এটাতে হোয়াইজু বলে যে যদি আমি তোমাকে জিততে সাহায্য করি তাহলে আমার জন্য পরিদর্শন ব্যুরো থেকে একজনকে বের করে আনতে হবে। এটাতে হং এক চান্সেই বলে দেয় যে ঠিক আছে। তখন হোয়াইজু বলে যে তুমি কি জিজ্ঞাসা করবে না যে সে কে? তখন হং বলে যে যেহেতু তুমি তাকে মরিয়া হয়ে বাঁচাতে চাও তাহলে সে তো খারাপ মানুষ অবশ্যই না। এটাতে হোয়াইজু বলে যে তাহলে ঠিক আছে, আর আপনাকে অনেক ধন্যবাদ, আর তোমাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করার জন্য। এই যারা করনি এখনই করে ফেলো কিন্তু। তো যাই হোক, এরপরে সেই দিন চলে আসে যেই দিন নাঙ্গং ফ্যামিলি তাদের ডেমন সোয়ার্ডটি প্রস্তুত করতে পারবে এবং সবার সামনে উপস্থাপন করবে। তো সেই দিন সকালেই হোয়াইজু হংয়ের কাছে চলে এসেছিল আর হোয়াইজু হংকে বলছিল যে আমি জানি যে তুমি প্ল্যান করাতে একদম মাস্টার, কিন্তু আমার টেনশন হচ্ছে যে যখন আমি তোমাকে সুস্থ করে তুলবো তখন তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটাতে হং বলে যে তার মানে তোমার আমার উপর সন্দেহ হচ্ছে যে আমি ব্রিজ পার হওয়ার পরে ব্রিজটা ভেঙে ফেলবো, তাই না? যদি তুমি আমাকে সন্দেহই করো তাহলে তুমি আমাকে একটা বিষের বড়ি খাওয়াতে পারো। হং এই কথা বলতে না বলতেই হোয়াইজু তার হাতে একটি বিষ ধরিয়ে দেয় আর তাকে সেটা খেতে বলে। আর সে বলে যে বাহ, আমি বলার আগেই দেখছি তুমি আমাকে মনে করিয়ে দিলে, এটা একটা ময়ূরের বিষ, আপনি এটা গ্রহণ করুন। এইটা দেখে তো হং একদম অবাক হয়ে যায়, কারণ সে তো তাকে শুধুমাত্র এমনি বলছিল, কিন্তু হোয়াইজু যে সত্যি সত্যি তাকে বিষ খেতে দিবে এটা সে আশা করেনি। তো তখন কি আর করার, হং যেহেতু তাকে কথা দিয়েছিল যার জন্য সে সেই বিষটি খেয়ে নেয় আর এটাতেই তো হোয়াইজু তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে। তো যাই হোক, অন্যদিকে আমরা ইটান আর জুইকে দেখতে পাই তারা তরবারি চুল্লিতে চলে এসেছিল। তারা সেখানে এসে নাঙ্গংয়ের সকল সৈন্যদের আঘাত করে আর জুইকে আঘাত করে, সে তাকে অজ্ঞান করে দেয়। তখন ইটান সেই তরবারি চুল্লির ভিতরে একটা দূষিত আভা শুদ্ধিকারী একটা আয়না প্রবেশ করায়, যা দূষিত শক্তিকে শুদ্ধ করা থেকে বিরত রাখে। অর্থাৎ সেই চুল্লিতে যে তরবারটা তৈরি হবে সেটা একদমই খারাপ আভা দিয়ে ভর্তি থাকবে, অর্থাৎ সোয়ার্ডের ভিতরে শয়তানি আভা থাকবে।
আর এই সোয়ার্ডটা আসলে কিন্তু নাঙ্গং পরিবারের লিডারের জন্য ছিল, যার জন্য যদি সে এটা ইউজ করে তাহলে সে সেই শয়তানের কবলে পড়ে যাবে। তো তখন জুই সেখানে থাকা সকল সৈন্য আর জুয়ের স্মৃতি মুছে দেয়। আর এখানে আমরা জুয়ের একটা পাওয়ার দেখতে পাই যে সে সকলের মন নিয়ন্ত্রণ করতে পারতো, এমনকি তাদের স্মৃতিও ভুলে দিতে পারতো। তো তখন ইতান নানকেও সেখান থেকে উদ্ধার করে। আর এখানে জুই তাদের সকলের স্মৃতি বদলে তাদের স্মৃতিতে সে এটা ঢুকিয়ে দিয়েছিল যে তোমরা সবাই দেখেছো যে নান এই তরবারির চুল্লিতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। তো তখন তারা সেখান থেকে চলে যায়। তো তারা চলে গেলেই দেখতে পায় যে ছুঁয়ের জ্ঞান ফিরে এসেছিল আর তার সৈন্যরা ছুঁইকে বলছিল যে নান যন্ত্রণা সহ্য করতে না পারে এই চুল্লিতে পড়েই মারা গিয়েছে। এটাতে ছুঁই বলে যে সে কি সত্যি এখানে ঝাঁপ দিয়েই মারা গেল? সেটা নয় ঠিক আছে, কিন্তু আমার পা তো ব্যথা করছে কেন? তো যাই হোক, এরপরে দেখতে পায় যে অনুষ্ঠানটি আবারও শুরু হয় আর তখন সবার সামনে সেই ডেমন সোয়ার্ডটি আনা হয়, যেটা কিনা তরবারি চুলিতে বানানো হয়েছিল। তো সেখানে কিন্তু আবারও সেই সকল ফ্যামিলি লিডারগুলাই ছিল। তখন নাঙ্গং পরিবারের লিডার সকলের সামনে তার ডেমন সোয়ার্ডটি বের করে, যে এই সোয়ার্ডটা সে নানের মায়ের কোর দিয়ে তৈরি করেছিল। তো নাঙ্গং ফ্যামিলির লিডার সেই সোয়ার্ডটি পাওয়ার সাথে সাথে সে অনেক রুক্ষ হয়ে যায় আর তাদের সামনে একটি আঘাত করে তাদের পরিবারের যে পতাকাটা ছিল সেটা বের করে ফেলে। অর্থাৎ সে এখানে সরাসরি হংদের চ্যালেঞ্জ জানাচ্ছে যে সে এখন তার সিংহাসন দখল করবে। এখানে কিন্তু নাঙ্গং ফ্যামিলির লিডার হোয়াইজুকে বলে রেখেছিল যে এদিন সে এমন একটা ম্যাজিক ইউজ করবে যেটার মাধ্যমে তার পাওয়ারও বেড়ে যাবে এবং সে হংকে মেরে ফেলতে পারবে। তো সে তো এখন পর্যন্ত এটা জানতো যে হোয়াইজু তাকে সাহায্য করছে, কিন্তু সে না জানলেও আমরা তো জানি যে হোয়াইজু তো হং এর সাথে ছিল। তো তখন নাঙ্গং ফ্যামিলির লিডার হংকে সরাসরি চ্যালেঞ্জ জানায় যে সে কি তার সাথে লড়াই করে তার সাথে জিততে পারবে। তখন হং তার ওয়াংচুয়ান তরোয়ারটি বের করে আর তার সাথে লড়াই করতে চলে যায়। তো এখানে হয়তো তোমরা ভাবছো যে হং তো যদি দূরে চলে যায় তাহলে সে তো দেখতে পাবে না, তাহলে সে লড়াই করতে কিভাবে যেতে পারে? আসলে হোয়াইজু তাকে গতকাল রাতেই সেখানকার সকল রাস্তা বলে দিয়েছিল, অর্থাৎ কোন দিকে কত ধাপ পর গেলে সে কোনটা পাবে বা কাকে দেখতে পাবে এই সবকিছু হোয়াইজু তাকে বলে দিয়েছিল। আর সে সেই অনুযায়ী সেখানে এগোচ্ছিল আর তার সাথে লড়াই করতে যাচ্ছিল। হোয়াইজু এখান থেকে আগে থেকে একটা ফরমেশন চালু করে রেখেছিল যেটার মাধ্যমে সে হংকে সুস্থ করতে পারবে, অর্থাৎ হং দেখতে পারবে আর শুনতে পারবে। আসলে যেই ফরমেশনের মাধ্যমে সে হংকে অন্ধ আর বধির করে দিয়েছিল সেটার মাধ্যমেই সে তাকে আবার সুস্থ করছে। তো হোয়াইজুর সাহায্যে হং ঠিক হয়ে যায়। সে যখন চারপাশে দেখতে শুরু করে এবং সবকিছু শুনতে শুরু করে তখন সে নাঙ্গং পরিবারের লিডারকে বলে যে তুমি ওয়াংচুয়ান তরবারিকে চ্যালেঞ্জ জানাতে চাও, তোমার কি এটা যোগ্য আছে নাকি? এই কথা বলেই সে তার উপর আক্রমণ করে দেয়। তো হং যখন শুরুর দিকে লড়াই করছিল তখন সকল পরিবারের লিডাররা বলছিল যে আসলে আমরা যতটুকু জানতাম যে ওয়াংচুয়ান তরবারি তো অনেক শক্তিশালী, কিন্তু এখন মনে হচ্ছে এই তরবারিটা অতটা শক্তিশালী না। সবশেষে মনে হয় এই ইচিজোরটা নাঙ্গং ফ্যামিলির ভিতরেই চলে যাবে। তো তা যখন এই কথা বলে তখনই হং তার ওয়াংচুয়ান তরবারির অনেকগুলো তরবারি বের করে আর সবগুলো একসাথে করে অনেক বড় একটা তরবারি দিয়ে নাঙ্গং পরিবারের লিডারের উপর আক্রমণ করে, যেটাতে নাঙ্গং পরিবারের লিডার অনেক আহত হয়ে যায়। আর এইটা আবার সবাই দেখে অনেক অবাক হয়ে যায়। আর হং যখনই তাকে আঘাত করে তখন নাঙ্গং পরিবারের লিডার হোয়াইজুর দিকে তাকায় আর তার দিকে রেগে বলে যে তাহলে তুমি সেই ফরমেশনটি ভেঙে তাকে সাহায্য করেছো। এটাতে হোয়াইজু হাসতে থাকে। তো নাঙ্গং পরিবারের লিডার যখনই হংয়ের কাছে হেরে যায় তখন সে অনেক রেগে যায় আর হঠাৎ করে তার ভিতরে ডেমনিক পাওয়ার আসতে শুরু করে। এক পর্যায়ে সে একটা ডেমনি হয়ে যায়। তখন সে চারপাশে যতজন লোক ছিল তাদেরকে অনবরত আঘাত করতে থাকে, অর্থাৎ সে র্যান্ডম ভাবে যে কোনো লোককে ধরে ধরে মেরে ফেলছিল, এমনকি সে তার নিজের সন্তানকেও আঘাত করে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় আর সেখানে ছুটে শুরু করে দেয়। আর এটা কিন্তু ইতানি সেই আয়নার কারণেই হয়েছিল, মানে সেই আয়না তো সেই সোয়ারটা রাক্ষসী আভা বিশুদ্ধ করতে দেয়নি, যার জন্য তার ভিতরে এই রাক্ষসী আভা প্রবেশ করেছিল। আর সে যখন প্রায় অনেকজনকে মেরে ফেলেছিল তখনই ঝাং হংকে বলে যে হং অনেক হয়েছে, এখন এটা থামাও। তখন হং এক আঘাতেই নাঙ্গং পরিবারের লিডারকে মেরে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই যে যখনই হং নাঙ্গং পরিবারের লিডারকে মেরে ফেলে তখন তার ভিতর থেকে সেই ব্ল্যাক বক্সটি বের হয়ে আসে। আর সে বের হয়ে তাদের সবাইকে বলে যে আবেগ ত্যাগ করে এবং ঘৃণার পিছনে ছুটতে থাকা অনন্ত রাত নেমে আনে, তোমাদের কেউই পালাতে পারবে না। তো ব্ল্যাক ফক্সটি যখন এই কথা বলে তখনই হংয়ে তার বাবার কথা মনে পড়ে, যে তার বাবাও স্বপ্নে এসে তাকে এই কথাটাই বলেছিল যে আবেগ ত্যাগ করা আর ঘৃণার পেছনে ছুটতে থাকা অনন্ত রাত নেমে আনে। কিন্তু ব্ল্যাক ফক্সটি এই কথা বলে সেখান থেকে উদা হয়ে যায়। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হং তো নাঙ্গং পরিবারের লিডারকে মেরে ফেলেছিল, যার জন্য এখন এই পুরো পরিবারটাই সম্পূর্ণ তার দখলে। তখন সে তার একজন সোয়ার্ড অ্যাটেন্ডেন্ট ফেংকে ডাকে, যাকে কিনা সে এই পুরো পরিবারের দায়িত্ব দিয়ে যায়। আর আমি তো তোমাদের এটা বলতে ভুলে গিয়েছিলাম যে যখনই হং নাঙ্গং পরিবারের লিডারকে মেরেছিল তখনই হোয়াইজু তার ডিভাইন ফায়ারের মাধ্যমে সেই রাক্ষস চল্লির মধ্যে যত ডেমন কোর ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিল।
এরপরে হং আর হোয়াইজো একসাথে দেখা করে। তখন হং হোয়াইজোকে বলে যে তার নানকে উদ্ধার করেছে এবং তাকে তুষান দানবীয় বাজারে নিয়ে গিয়েছে, যা কিনা গৃহহীন রাক্ষসদের আশ্রয় দেয়। তো এটাতে হোয়াইজো হংকে অভিনন্দন জানায়, কিন্তু সে তাকে বলে যে এখন তার বান্ধবীর স্বামীকে বাঁচানোর পালা। তখন হোয়াইজো আর হং চলে আসে নাংওয়াং এর পরিদর্শন ব্যুরোতে, যেখানে ইয়ানের হাজবেন্ডকে বন্দি করে রাখা হয়েছে। তো তারা যখন পরিদর্শন ব্যুরোতে আসে তখন সেখানে আমরা পরিদর্শন ব্যুরোর ডিরেক্টরকে দেখতে পাই, অর্থাৎ পরিচালক আর কি, যে কিনা এই পুরো ব্যুরোর দায়িত্বে ছিল। তো তখন হং এসে তাকে বলে যে সে মুজিয়াও নামের একজনকে ছাড়াতে এসেছে আর সে HLS এর ছাড়পত্রও এনেছে। এটাতে সে ব্যুরোর ডিরেক্টর বলে যে তাকে নিয়ে যেতে হলে তোমাদের 400 টেল টাকা দিতে হবে। তখন এটাতে আবার হং বলে যে কি ব্যাপার, এখান থেকে বন্দীদের ছাড়াতে আবার টাকা লাগে নাকি? এটাতে সে ডিরেক্টর বলে যে কেন, আমি যদি কোনো ভুল মানুষকে ছেড়ে দিই তাহলে এর দায় কি তোমরা নেবে? এটাতে হং হোয়াইজোকে বলে যে এখন তুমি বলো তো যে আমার কি করা উচিত। এটাতে হোয়াইজো বলে যে আমি আসলে অনেক তাড়াতাড়ি করে বের হয়ে এসেছি, তো যার জন্য আমার কাছে টাকা নেই, কেননা তুমি তোমার তলোয়ারটি বিক্রি করে সেই টাকা পরিশোধ করো। এটাতে হং হোয়াইজোকে তার তলোয়ারই দিয়ে দেয়। এই কথা শুনে আবার ডিরেক্টর বলে যে তোমরা দুজন কি ফিসফিস করছো, আর তুমি কি বলছো যে এই একটা তলোয়ারি দিয়ে কি আমাকে থামাতে পারবে নাকি? সে যখন এই কথা বলছিল তখন হোয়াইজো তার মুখের সামনে ওয়াংচুয়ান তলোয়ারটি তুলে ধরে, আর এই সোয়ারটি দেখার সাথে সাথেই ডিরেক্টরের তো একদম অবস্থাই খারাপ হয়ে যায়। তো তখন ডিরেক্টর অনেক ভয় পেয়ে যায় আর সেই তরবারটি নিয়ে এসে হংয়ের কাছে হাঁটু গেড়ে বসে আর তাকে সেই তরবারটি দেয়। এটাতে হং বলে যে আমি 10 গোনার মধ্যে মোশিয়াওকে এখানে দেখতে চাই। তো এই কথা বলার পরে আমরা দেখতে পাই যে হোয়াইজো আর হং মোশিয়াওকে নিয়ে চলে আসে। তো সেই ব্যুরোর বাইরে আবার ইয়ান অপেক্ষা করছিল। মোশিয়াও যখনই আসে তখন ইয়ান তাকে জড়িয়ে ধরে, আর এই দৃশ্যটি দেখে হোয়াইজো বলে যে অবশ্যই একটি দম্পতি একত্র হলো, এটি একটি ভালো গল্প বলা যেতে পারে। এটাতে হং বলে যে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে পৌঁছাটা কিছুটা সমস্যা হতে পারে, কারণ ইতানের দাদার রক্ত পরিচয় অনেক সম্মান দেয়, আর মোশিয়াও এর মতো এত সাধারণ একজন তার নজরে পড়ার সম্ভাবনা খুবই কম। আর এখানে আমরা জানতে পারলাম যে এই যে ইয়ান ছিল হচ্ছে ইতানের খালা, আর ইতানের পরিবার ছিল হচ্ছে ইয়াং পরিবার, আর এই ইয়াং পরিবারের সদস্যই হচ্ছে ইয়ান, আর ইয়াং পরিবারের লিডার ছিল ইতানের দাদা, যার জন্য তার দাদা যদি রাজি না হয় তাহলে তো তাদের কিছু করা সম্ভব না। তখন এটাতে হোয়াইজো বলে যে এখন এটা তো নির্ভর করছে তাদের প্রচেষ্টার উপরে। তো তখন এটাতে হং বলে যে আচ্ছা যাই হোক, যেহেতু এখন তোমার কথা অনুযায়ী আমি সেই ব্যক্তিকে বের করে এনেছি, যার জন্য এখন আমাকে এই বিষের প্রতিষেধকটা দাও। এটাতে হোয়াইজো বলে যে তোর মাস্টার হং এত তাড়াহুড়ো কিসের? ইয়ানের দাদা যদি ইয়ান আর মোশিয়াও এর বিয়েটা মেনে নেয় তাহলে আমি আপনাকে সেই বিষের অ্যান্টিডোট দিব। এই কথা শুনে হং অনেক অবাক হয়ে যায়। সে বলে যে তুমি কি বলতে চাচ্ছ, আমি আর কত দূর যাব? আমি তো সারা জীবন তাদের দেখাশোনা করতে পারবো না, তাই না? এটাতে হোয়াইজো বলে যে আমি আশা করছি যে আপনি 1 মাসের মধ্যে তাদের বিয়েটা সম্পূর্ণ করতে সাহায্য করবেন। অর্থাৎ হোয়াইজো এখানে হংকে বুঝতে চাচ্ছিল যে সে যদি ইয়ান আর মোশিয়াও এর সম্পর্কটা ইয়ানের দাদার কাছে তুলে ধরতে পারে, অর্থাৎ তাকে মানিয়ে নিতে পারে, তাহলে সে তাকে বিষের অ্যান্টিডোট দিবে। তো এখানে হং এর তো আর কিছু করানো নেই, কারণ সে চাইলেও তো আর সেই অ্যান্টিডোট পাচ্ছে না, যার জন্য সে বাধ্য হয়ে রাজি হয়। তো তখন হোয়াইজো বলে যে তাহলে আমি আপনার সুখবরের জন্য অপেক্ষা করব। এই কথা বলে সে চলে যায়। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা একটি ডেমনিক স্পিরিট দেখতে পাই। সে সেই কালো গাছের কাছে আসে আর তাকে বলতে থাকে যে লর্ড, আপনি যা বলেছিলেন তাই হচ্ছে, পৃথিবীতে মানুষ আর দানবের মধ্যে দ্বন্দ্ব কখনোই শেষ হবে না, আর এটাতে আপনি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আসলে এই কালো গাছটির ভিতরেই সেই ব্ল্যাক ফক্সটি ছিল। তখন সেই ব্ল্যাক ফক্স বলতে থাকে যে এটা যথেষ্ট না, মানুষ হোক বা দানব হোক, আমি কাউকে পরোয়া করি না, আমি চাই এই পুরো পৃথিবীটাই ধ্বংস স্তূপে পরিণত হোক। ঘৃণা আর হতাশা আমার শক্তির উৎস। এই পৃথিবীতে ভালোবাসা কমে যাওয়া আর ঘৃণা বেড়ে যাওয়ার সাথে সাথেই আমি অবশ্যই আবারও ফিরে আসবো। ডার্কনেস will consume everything। আমরা দেখতে পাই যে হং তার মেনশনে ছিল। তো সেখানে আমরা হং এর হাউসকিপারকে দেখতে পাই যার নাম ছিল ফেই। তো তখন হং ফেয়ের সামনে তার ওয়ানচুয়ান তলোয়ারটি বের করে, আর তখন আমরা খেয়াল করি যে ওয়ানচুয়ান তলোয়ারের একটি অংশ হালকা ভেঙে গিয়েছে। আর এটা দেখে ফেই বলে যে যেমনটা আশা করেছিলাম, আমাদের মাস্টার তো 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছেন, আর তিনি তার সাথে সেই আসল ওয়ানচুয়ান তলোয়ারটি নিয়ে গিয়েছেন, যার জন্য আমরা যতই ওয়ানচুয়ান চুল্লি তৈরি করি না কেন, কিন্তু আসলে এটিতে একটা নকল তলোয়ারই হয়ে থাকবে। এটাতে হং বলে যে আমি খেয়াল করলাম যে ঝাং আমার এই তলোয়ারের একটা সমস্যা বের করেছিল, কিন্তু সে সবার সামনে আমার এটা প্রকাশ করে দেয়নি। আচ্ছা যাই হোক, যখন এই সমস্যাটা আসবে তখন আমি এটা মোকাবেলা করবনি। এই কথা বলে হং ফেয়ের হাতে সেই তলোয়ারটি দিয়ে দেয়। তখন ফেই বলে যে ইয়ং মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমি এর থেকে আরো নিখুঁত করে এই তলোয়ারটি আবারও বানাবো। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হং ইয়ানের দাদার বাড়ি চলে আসে
আসে হোয়াইজুকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য। এখানে হং ইয়ানের হাজবেন্ড মুশিয়াও এর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সে সরাসরি এসে ইতিয়ানের দাদাকে বলে যে আমি নিজেই তো মুশিয়াওকে সেখান থেকে ক্ষমা করে বের করে এনেছি, আর সে আমার একদিন জানও বাঁচিয়েছিল, যার জন্য আমি চাই যে সে আপনার এই পরিবারে বিয়ে করুক এবং আমি শুধুমাত্র এটা একটা দয়ার প্রতিদান দিচ্ছি। আসলে হং এখানে তাকে একটা মিথ্যা কথা বলল যে সে তাকে বাঁচিয়েছিল, কারণ এই কথা বললেই ইতিয়ানের দাদা মুশিয়াওকে তার জামা হিসাবে গ্রহণ করবে। এমনকি হং মুশিয়াও এর পক্ষ থেকে নিজেই স্বর্ণ রূপা নিয়ে এসেছিল ইতিয়ানের দাদাকে দেওয়ার জন্য। হং এখানে একটি পুরোহিতের কাছ থেকে কথা বলে তাদের বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে এনেছিল। তখন ইতিয়ানের দাদা সেই তারিখ দেখে, আর এখানে হং এমন একটি তারিখ নির্বাচন করেছিল যেটা কিনা 1 মাসের মধ্যে ছিল, অর্থাৎ হোয়াইজু তাকে সময় দিয়েছিল যে সে 1 মাসের মধ্যে যেন এটা কমপ্লিট করে, যার জন্য সে সেই তারিখটা 1 মাসের মধ্যেই রেখেছিল। কিন্তু সে ইতিয়ানের দাদাকে বোঝায় যে এই তারিখের থেকে ভালো শুভ দিন আর হতেই পারে না। তো তখন এটাতে ইতিয়ানের দাদা হংকে বলে যে আপনি যেহেতু বিয়ের তারিখটা ঠিক করেই ফেলেছেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। এটাতে হং বলে যে বিয়ের দিন আমিও সেখানে উপস্থিত থাকবো। তখন এটাতে ইতিয়ানের দাদা রাজি হয়ে যায়, কারণ যেহেতু এখানে হং নিজে এসে এই কথা বলছে, যার জন্য সে তো মানাও করতে পারতো না। তখন ইতিয়ানের দাদা মুশিয়াওকে আবার একটা শর্ত দেয়। সে তাকে বলে যে মুশিয়াও এর নাকি তাদের বাড়িতেই ঘর জামাই থাকতে হবে, আর এটাতে মুশিয়াও কোনো আপত্তি করে না, কারণ সে তো শুধুমাত্র ইয়ানকে বিয়ে করতে চাচ্ছিল। আর এখানে একটা বিষয় যে মুশিয়াও আর ইয়ানের কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তারা বিয়ের আগে ইয়ান প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, হং তো তাদের বিয়ে ঠিক করে ফেললো। তখন মুশিয়াও চলে আসে ইয়ানের কাছে। সে এসে ইয়ানকে তার এই সুখবরটা দেয়, এটাতে ইয়ান অনেক খুশি হয়। তখন সেখানে হং চলে আসে। এটাতে মুশিয়াও হং এর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা ডিভাইন ফায়ার ভিলা দেখতে পাই। সেখানে আমরা ডিভাইন ফায়ার ভিলার সিনিয়র ডিসিপালকে দেখতে পাই, যার নাম ছিল রেনফেং। রেনফেং আসলে এই ডিভাইন ফায়ার ভিলার সিনিয়র ডিসিপাল ছিল। সে এতদিন একটি পাহাড়ের নিচে রাক্ষস শিকার করছিল, আর এখন সে ফিরে এসেছে। তো সে যখন ফিরে আসে তখন সেখানে হোয়াইজু আর তার বোন চলে আসে। তার যখন সেখানে আসে তখন রেনফেন হোয়াইজুকে বলে যে সে তার জন্য একটি হেয়ার পিন এনেছে, কিন্তু হোয়াইজু তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে সিনিয়র, এটা আনার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু হোয়াইজু তার কাছ থেকে সেটা গ্রহণ করে না। হোয়াইজু না নিলে তখন চিনল্যান তার কাছে আসে আর তাকে বলে যে তুমি এত বছর ধরে আমাদের এখানে আছো, তাও তুমি এখন পর্যন্ত এটা জানতে পারলে না যে হোয়াইজু এই চকচকে কোনো জিনিস পছন্দ করে না, এটা আমাকে দাও, আমি এর বদলে তোমাকে কিসমিস দিচ্ছি। এই কথা বলে চিনল্যান তার কাছ থেকে সেই হেয়ারপিন নিয়ে তাকে কিসমিস দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রেনফেং তার রুমে আসে আর সে বলে যে সমস্যা নেই, আমার অনেক ধৈর্য আছে, একদিন না একদিন আমি তোমাকে পেয়েই ছাড়বো। তো এখানে আমরা এই রেনফেং এর উদ্দেশ্যটা খুবই খারাপ একটা উদ্দেশ্য দেখতে পেলাম। আসলে রেনফেং হোয়াইজুকে অনেক পছন্দ করতো আর সে তাকে পেতে চাইতো। আর তোমাদেরও এই ক্যারেক্টারটাকে মনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে অনেক জায়গাতেই এই ক্যারেক্টারটাকে পাবে। এখন একে ভালো ক্যারেক্টারে পাবে না খারাপ ক্যারেক্টারে পাবে, এটার হয়তো তোমরা কিছুটা আন্দাজা পেয়ে গিয়েছো। তো যাই হোক, অন্যদিকে আমরা ওয়ানচন ম্যানর দেখতে পাই। সেখানে হং যখন বসেছিল তখন সেখানে জুই চলে আসে। জুই তার জন্য 2টা সেট নিয়ে এসেছিল বাছাই করার জন্য। আসলে 7ই জুলাই অনেক এগিয়ে আসছিল, আর হং বারবার সেই দিনের কথাই মনে করছিল, কারণ 7ই জুলাই তো সেই হোয়াইজুয়ের সাথে সেই হোয়াই নদীর তীরে দেখা করবে। আর এটা জুই বুঝতে পারে, যার জন্য সে তার জন্য জামা সিলেক্ট করার জন্য এনেছিল। তখন জুই হং এর জন্য একটি কাপড় সিলেক্ট করে দেয়। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে 7ই জুলাই চলে এসেছিল। তখন আমরা হোয়াইজুকে দেখতে পাই সে একটি নৌকায় করে সেই নদীর একদম মাঝখানে যায়, আর মাঝখানে আমরা একটি ঘর দেখতে পাই, যাকে তোমরা প্যাভিলিয়নও বলতে পারো বা একটা ছাউনি বলতে পারো আর কি। হোয়াইজু যখন সেখানে আসে তখন আমরা হংকে সেই ছাউনির ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, আর তখন সে সেখান থেকে হোয়াইজুর নৌকাতে চলে আসে। তো তখন হং হোয়াইজুকে বলে যে আচ্ছা, আমি সব সময় তোমার হাতে এই বাঁশিটা দেখতে পাই, কিন্তু কখনো তোমাকে এটা বাজাতে দেখিনি, তুমি কি আমার জন্য একটি সুর বাজাবে? এটাতে হোয়াইজু বলে যে আসলে আমি এই বাঁশিটা বাজাতে পারি না, আমি শুধুমাত্র এটা ম্যাজিক ইউজ করার জন্য রেখেছি। তো এটাতে কি তুমি হতাশ হলে নাকি? তখন এটাতে হং বলে যে আরে না, এটাতে হতাশ হওয়ার কি আছে, চলো আমরা মেঘের উপরে ঘুরে আসি। এই কথা বলে হং হোয়াইজুকে নিয়ে মেঘের উপরে চলে যায়। আর এখানে হয়তো তোমরা জানোই যে হং যে মার্কস গ্রুপের লিডার, এটা কিন্তু হোয়াইজু জানতো না। অর্থাৎ হোয়াইজু শুধু জানতো এটা হচ্ছে মার্কস গ্রুপের লিডার, কিন্তু সে তো আর তার চেহারা দেখেনি, যার জন্য সে এটা জানতো না যে মার্কসের পেছনে হং ছিল। তো তখন তারা দুজন মেঘের উপরে অনেকক্ষণই ওড়ে। এরপরে তারা দুজন অনেক সুন্দর একটি জায়গায় বসে থাকে। সেখানে বসে হোয়াইজু হংকে বলছিল যে এমন কারোর সাথে এত সুন্দর একটা জায়গায় বসে থাকতে অনেক ভালো লাগছে। এটাতে হং বলে যে আমিও এটাই বলতে যাচ্ছিলাম। তখন আবার হং হোয়াইজুকে বলে যে কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
আচ্ছা, এখন পর্যন্ত তুমি আমাকে এই মাস্কের কথা জিজ্ঞাসা করলে না কেন? অর্থাৎ তুমি আমাকে আমার মুখোশ খোলার কথা বললে না কেন? এটাতে হোয়াইজু বলে যে যেহেতু তুমি মাস্ক পরো তাহলে অবশ্যই তুমি তোমার আইডেন্টিটিটা লুকানোর জন্যই এটা পরো, আর তোমার নামের থেকেও তোমার ট্রু সেলফটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি কোনোদিন তুমি আমাকে নিজে থেকে বলতে চাও তাহলে তুমি সেই দিনই বলবে, মানে আমি এখানে তোমাকে জোর করব না বলার জন্য যে তুমি কে। এটাতে হং বলে যে ঠিক আছে। এ কথা বলে তারা দুজন সেই পরিবেশটা উপভোগ করে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হং তার মার্কস গ্রুপের আড্ডাতে চলে এসেছিল। অর্থাৎ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই তারা মার্কস গ্রুপের যতজন মেম্বার ছিল তারা সবাই মিলে এখানেই আড্ডা দিত বা মিটিং করতো, যাই বলো না কেন তাই করতো আর কি। তো হং যখন সেখানে আসে তখনই সবাই হংকে ধরে বলে যে আজ তোমরা হোয়াই নদীর তীরে কি কি করলে বলো, আর তোমাদের বিয়ে কবে হচ্ছে। এটাতে হং বলে যে আসলে আজকের দিনটা অনেক ভালো ছিল, কিন্তু আমি আমার মুখোশ খুলিনি কারণ সেখানকার পরিবেশ ঠিক ছিল না। এই কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। এটাতে জুই হংকে বলে যে ভাই তুমি হতাশ হও না, তুমি কি মনে করছো যে তোমার মার্কসের পেছনের চেহারাটা হোয়াইজু পছন্দ করবে না? আরে একটা প্রবাদ আছে না, একজন ভালো মহিলা একজন জেদি পুরুষের বিরুদ্ধে লড়াই করতে পারে না। জুই যখনই প্রবাদটির প্রথম অংশ বলে তখনই মার্কস গ্রুপের আরো একজন সদস্য লি ছু ঝু বলে যে একটি হিংস্র কুকুরও একটি শক্ত লাঠিকে ভয় পায়। এই কথা শুনে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। আর এটাতে জুই বলে যে তুমি যদি আমার প্রবাদ বাক্যটা সম্পূর্ণ করতে না পারো তাহলে চুপ থাকো। আর এখানে লি ছু ঝু কি বোঝাতে চেয়েছিল এটা তো হয়তো বা তোমরা বুঝতে পারছো, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এখন থেকে আমরা লি ছু ঝুকে লি বলে ডাকবো। তো যাই হোক, এরপরে তারা কাজের টপিকে আসে। তখন তারা নাঙ্গং পরিবারের সেই পরিদর্শন ব্যুরো নিয়ে কথা বলে। তারা বলে যে এই নাঙ্গং পরিবারের পরিদর্শন ব্যুরোটা আমাদের ভালোভাবে তদন্ত করতে হবে, কারণ আমরা জানতে পেরেছি যে তারা নাকি রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজ ব্যবহার করে আসছে। অর্থাৎ তারা এই তাবিজগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ডেমনকে নিয়ন্ত্রণ করতে পারতো, আর তাদের এই কাজটি মানুষ আর দানবদের মধ্যে যুদ্ধটা আরো বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পাই যে জুই ইতিয়ানের সাথে কিছু আলোচনা করছিল। সেই ইতিয়ানকে বলছিল যে হং যেভাবে চলছে না এইভাবে যদি সে চলতে থাকে না তাহলে তার যদি 70 বছর হয়ে যায় তারপরও সে হোয়াইজুর সামনে মাস্কই পরে থাকবে। আমাদেরই কিছু একটা প্ল্যান করতে হবে। তখন ইতিয়ান জুইকে বলে যে আরে কয়েকদিন পর আমার খালার বিয়ে না, সেই বিয়েতে তো হোয়াইজুও থাকবে, সেই দিন আমরা কিছু একটা করব। তো তখন জুই রাজি হয়ে যায়। তো এরপর দৃশ্যে দেখতে পায় যে ইতিয়ানের খালার বিয়ের দিন চলে আসে। তখন সবাই বিয়ের জন্য সবকিছু প্রস্তুতি করছিল আর বাড়িঘর সাজাচ্ছিল। তো তখনই সেখানে হং, হোয়াইজু, তারপরে তার বোন জুই আর ইতিয়ান চলে আসে। হং যখন হোয়াইজুকে দেখে তখন সে তাকে স্বাগতম জানায়। হং হোয়াইজুর দিকে কিছুটা আলাদাভাবে তাকাচ্ছিল, যেটা কিনা চিনল্যান বুঝতে পারে। আর সে মনে মনে বলে যে এই ইয়ং মাস্টার হং তো দেখছি আমার বোনের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, না এখানে অবশ্যই কোনো সমস্যা আছে। তো এরপরে তারা খাবার টেবিলে চলে আসে। খাবার টেবিলে যখন হং হোয়াইজুর পাশে বসতে যাবে তখন চিনল্যান তাকে দূরে সরিয়ে দেয় আর সে হোয়াইজুর পাশে বসে পড়ে। এটাতে হং হোয়াইজুর পাশে বুঝতে পারে না। আসলে এখানে চিনল্যান সন্দেহ করছিল যে হং হয়তো বা তার বোনকে পছন্দ করতে পারে, আর যেহেতু তার বোন অলরেডি সেই মার্কস গ্রুপের লিডারকেই পছন্দ করে রেখেছে যার জন্য সে চাইছিল না যে অন্য কোনো ছেলে এসে তাকে ডিস্টার্ব করুক। কিন্তু হোয়াইজু বা চিনল্যান তারা দুজনে তো জানতো না যে সেই মার্কসম্যান তো এই হংই ছিল। আর এক পর্যায়ে খাবার খেতে খেতে তো চিনল্যান হংকে তার কানে কানে বলে যে যদিও তুমি ইয়ং মাস্টার কিন্তু আমার বোনের অন্য একজনকে পছন্দ আছে, যার জন্য তার সম্পর্কে কিছু ভাবার চিন্তাও করো না। আর চিনল্যান হংকে নিষেধ করার পরে সে মার্কস গ্রুপের লিডারের প্রশংসা করতে থাকে, আর এটা দেখে আবার হং হাসতে থাকে কারণ সর্বোপরি চিনল্যান তো তারই প্রশংসা করছিল। তো যাই হোক, এরপর দৃশ্যে আমরা রুই প্যাভিলিয়ন দেখতে পাই। সেখানে হং চিং মু নামের একটি মেয়ের সাথে দেখা করতে এসেছিল, আর এই চিং মু মার্কস গ্রুপের একজন মেম্বার ছিল। এই পুরো রুই প্যাভিলিয়নের মালিক সেই ছিল। তো তখন চিংমু আর হং একসাথে কথা বলছিল। চিংমু হংকে বলছিল যে যদিও নাঙ্গং ফ্যামিলির লিডার মারা গিয়েছে কিন্তু তার পরিবারের প্রভাব এখনো রয়েই গেছে। আর অন্যদিকে নাঙ্গং ফ্যামিলির লিডারের ছেলে ছুই সে তো অলরেডি পরিদর্শন ব্যুরোতে চলে গিয়েছে আর মোশিয়াও এর বিভিন্ন ফাইল সে বের করছে, অর্থাৎ তার আগের কেসগুলো বের করছে যেটাতে যেন সে সেই কেসগুলোর মাধ্যমে তাকে আবারও ফাঁসাতে পারে। তো তারা কাজের কথা বলার পরে চিংমু এটা জানতে পারে যে হং হোয়াইজুকে পছন্দ করে, যার জন্য সে হং আর হোয়াইজুর জন্য একটি ডিনার আয়োজন করে। আর এটাতে চিংমু হোয়াইজুকে রাজি করিয়েছিল হং এর সাথে ডিনার করার জন্য। আর তখন শুরুতেই হং ড্রিঙ্কস হাতে নিয়ে হোয়াইজুকে বলে যে আজ আমি তোমাকে অনেক জ্বালাচ্ছি, এটার জন্য আমি দুঃখিত। তখন এতে হোয়াইজু একটি ড্রিঙ্কস হাতে নিয়ে বলে যে আসলে আমারই প্রথমে তোমাকে বলা উচিত ছিল, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ
তোমার জন্যই আমার বান্ধবী ইয়ান কিছুটা সুখ খুঁজে পাচ্ছে, আর আমাকে এখানে ডিনারে আমন্ত্রণ জানানোর জন্যও ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা জায়গা পাওয়া খুবই কঠিন। এখান থেকে সরাসরি তারা দেখা যায়, তার মানে চিংমু আর তোমার বোন অনেক টাকা খরচ করেছে। হোয়াজুর এই কথাগুলো শুনে হং কিছুটা লজ্জা পায়, অর্থাৎ সে বুঝতে পারছিল না যে সে কি উত্তর দেবে। তখন সে শুধু বলে যে তো এরপরে তারা দুজন একসাথে সেখানে তারা দেখে। তারা দেখতে দেখতে হঠাৎ করেই হং হোয়াজুকে কিছু বলতে যায়। সে যখনই তাকে এটা বলতে যাবে যে সে তাকে পছন্দ করে, তার আগেই হোয়াজু হংকে বলে যে ইয়ং মাস্টার হং, যদি ভবিষ্যতে কোনোদিন কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, কিন্তু সাহায্য ছাড়া আর অন্য কোনো কিছুতে আমার কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ হোয়াজু এই কথার মাধ্যমে হংকে সরাসরি রিজেক্ট করে দিচ্ছে। অর্থাৎ সে তাকে এটা বোঝাতে চাচ্ছিল যে যদি হংয়ের তার প্রতি কোনো ভালোবাসা থেকে থাকে বা পছন্দ থাকে তাহলে সে যেন এটা না রাখে। এই কথা শুনে তো হং একদম স্তব্ধ হয়ে যায়, আর সে কিছু বলতেও পারে না। কিন্তু তখনই হোয়াজু সেখান থেকে উঠে চলে যায়। তো হোয়াজু চলে যাওয়ার পরে হং আর কি করবে, মন খারাপ করে সে সেখানেই বসে থাকে। তো যাই হোক, এর পরবর্তী দিন দেখতে পাই যে ইয়ানের বিয়ের দিন চলে এসেছিল, আর ইয়ানকে অনেক সুন্দর করে কনের রূপে সাজানো হচ্ছিল। তো ইয়ানকে রেডি করার পরে সেখানে মুশিয়া ও পালকে নিয়ে চলে আসে। সেখানে সবাই উপস্থিত ছিল। তো তখন তারা এক এক করে তাদের বিয়ের রিচুয়াল গুলো কমপ্লিট করে। আর বিয়ে শেষে যখন মুশিয়া ও তার শ্বশুরকে চা খাওয়াতে যাবে তখন সেখানে ছুই তার সৈন্যদের নিয়ে চলে আসে। তখন ছুই এসে বলে যে আজ আমি পরিদর্শন ব্যুরো থেকে একজনকে গ্রেপ্তার করতে এসেছি। আসলে হং জানতো যে এখানে ছুই আসতে পারে। তখন ছুই বলে যে আজ আমি এই মুশিয়াউকেই ধরতে এসেছি, সে ডেমন হত্যার সহযোগী। এই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আসলে মুশিয়াউ একটি দানবকে সেখান থেকে বের করে দিয়েছিল, যে কিনা বাইরে গিয়ে একটি সাধারণ মানুষকে মেরে ফেলেছে, যার জন্য ছুই এসে মুশিয়াউকে এই কথা বলছিল এবং তাকে এই অপরাধে গ্রেপ্তার করার কথা বলছিল। মুশিয়াউ যখন এই কথা শুনে তখনই সে বলে যে কিন্তু সেই দানবটি তো অনেক শান্তশিষ্ট, সে কখনোই কাউকে মারতে পারে না। এটাতে ছুই হাসে আর বলে যে দেখেছো, সে সবার সামনেই একটি দানবকে রক্ষা করছে। তো এতক্ষণ ধরে এই সব কথা শোনার পরে হং ছুইকে বলে যে আচ্ছা, যেহেতু এই ব্যাপারটা এত দূর ঘটে গিয়েছে, যার জন্য আমি নিজেই পরিদর্শন ব্যুরোতে গিয়ে আলোচনা করব, আর এখন তুমি এখান থেকে চলে যাও। হং এখানে মুশিয়াওকে বর্তমানে তো বাঁচিয়ে নিল, সে তাদেরকে এখান থেকে পাঠিয়ে দেয়। আসলে এখানে হং ছুইকে বলেছিল যে সে সেই খুনিকে ধরে আনবে আর তাদের সামনে প্রমাণ করে দিবে যে সে আসলে নির্দোষ। অর্থাৎ হং সেই ডেমনকেই খুঁজে আনবে যে কিনা এই খুনটা করেছে, আর সেই ডেমনের মাধ্যমে এটা প্রমাণ করাবে যে মুশিয়াও নির্দোষ। তখন ছুই ইয়ান পরিবারে অপেক্ষা করতে থাকে, আর তখন হং আর হোয়াজু তারা দুজন চলে যায় সেই ডেমনটাকে খুঁজতে। তো যাই হোক, হং আর হোয়াজু যখনই বের হয়ে যায় তখন আমরা ছুইকে দেখতে পাই। সে ইতিয়ানের দাদাকে বলছিল যে আপনার কি মনে হয় যে যদি ওয়ানচুয়ান সেটা প্রমাণ করতে না পারে তাহলে আমি কি আপনার জামাইকে ছেড়ে দিব নাকি? আর হ্যাঁ, এটা ঠিক যে ওয়ানচুয়ান ম্যানের অনেক শক্তিশালী একটি পরিবার, কিন্তু পরিদর্শন ব্যুরো কিন্তু আপনাদের ছাড়বে না। এটাতে ইতিয়ানের দাদা বলে যে তাহলে আমি যদি মুশিয়াওকে তোমার হাতে তুলে দিই তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিবে? এটাতে সে বলে যে হ্যাঁ। তো সেখানে আবার ইতিয়ান আর জুই বসেছিল, আর এই কথা শুনে ইতিয়ান অনেক রেগে যায়। তখন সে তার সৈন্যদের ডাকে আর ছুইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু তখন ছুই অনেক রেগে যায় আর সে বলে যে আমার সাথে এমন ব্যবহার করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, তুমি কিন্তু পরে পস্তাবে। এটাতে ইতিয়ান বলে যে আমাকে আপনাকে জোর করে বের করতে বাধ্য করেন না। এটাতে ছুই বের হওয়ার অভিনয় করে হঠাৎ করে ইতিয়ানের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখনই ইতিয়ান সেটা ধরে ফেলে আর জুই তার কাছে চলে আসে আর তাকে একটা চড় মারে, এরপরে একটি লাথি মেরে বাইরে বের করে দেয়। তখন ছুই ভয়ে সেখান থেকে বের হয়ে আসে। তো তখন ছুই পরিদর্শন ব্যুরোতে চলে আসে আর সেখানকার ডিরেক্টরকে সে বলে যে সেই রাক্ষস তো জনসম্মুখে সবার সামনেই তাকে হত্যা করেছিল, যার জন্য তুমি যাও আর সেই রাক্ষসটিকে মেরে ফেলো, যেটাতে হং যেন তাকে খুঁজে না পায়। তো তখন পরিদর্শন ব্যুরোর ডিরেক্টর সেই ডেমনটিকে মারতে চলে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা হং আর হোয়াজুকে দেখতে পাই তারা দুইজন রুই প্যাভিলিয়নে চলে এসেছিল। আসলে রুই প্যাভিলিয়ন তাদের তথ্য সংরক্ষণ করার একটি জায়গা ছিল, অর্থাৎ চিংমু এখানে তার পুরো গোয়েন্দা টিম বসিয়েছে। মানে সে বাইরে সবাইকে দেখায় যে রুই প্যাভিলিয়নে অনেক জাঁকজমক অনুষ্ঠান হয় বা এটা একটা হোটেল টাইপের আর কি, কিন্তু সে এর ভেতরে লুকিয়ে রেখেছে গোয়েন্দার পুরো একটি টিম, যারা কিনা তাকে সকল তথ্য এনে দিত। আর এই সকল তথ্য কিন্তু সে মার্ক গ্রুপের জন্য সংরক্ষণ করত। তো হোয়াইজু আর হং আসার পরে হং তাকে সেই ডেমনের তথ্যটি খোঁজার জন্য বলে, আর সেটি একটি কার্ভ ডেমন ছিল। তো তখন চিংমুর গোয়েন্দা এসে তাকে কার্ভ ডেমনের তথ্য দিয়ে যায়, আর তার একটি ছবিও তারা আর্ট করে এনেছিল। তো যাই হোক, অন্য দেশে আমরা কার্ভ ডেমনকে দেখতে পাই, সেই লি পরিবারের রঙের কর্মশালাতে ছিল। আমরা তাকে অনেক ভীত অবস্থায় বসে থাকতে দেখতে পাই। তখন কার্ভ ডেমনটি কিছু কথা মনে করছিল, যে কথাগুলো মুশিয়াও তাকে বলেছিল। মুশিয়াও তাকে জেল থেকে বের করে দিচ্ছিল আর তাকে বলছিল যে তুমি চলে যাওয়ার পরে ভালো রাক্ষস হওয়া কিন্তু ভুলো না। এই কথা মনে করার পরে কার্ভ ডেমন ভয়ে কাঁপতে থাকে আর কান্না করতে থাকে। তো কার্ভ ডেমনটি যখন ভয়ে সেখানে বসেছিল তখনই সেখানে পরিদর্শন ব্যুরোর সেই ডিরেক্টর চলে আসে।
তারা এসে কার্ভ ডেমনকে বলছিল যে যে মোশিয়াও তোমাকে বাঁচিয়েছে তাকে আমরা মেরে ফেলবো, কারণ তুমি আমাদের সেই দানব নিয়ন্ত্রণকারী তাবিজটি চুরি করেছো। যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে সেই তাবিজটি আমাদের ফেরত দাও। তখন এটাতে কার্ভ ডেমন বাইরে বেরিয়ে আসে আর তাদেরকে সেই তাবিজটি ভয়ে ভয়ে দিয়ে দেয়। কার্ভ ডেমনটি যখনই তাদের হাতে সেই দানব নিয়ন্ত্রণকারী তাবিজটি তুলে দেয় তখনই তারা তাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়। আর এটাতে কার্ভ ডেমনের অনেক কষ্ট হচ্ছিল আর তারা তার সামনে একটি ছুরি দিয়ে বলছিল যে তুমি তাড়াতাড়ি এই ছুরিটি নিয়ে নিজেকে হত্যা করো। তারা সেই তাবিজের মাধ্যমে তাকে নিজেকে হত্যা করতে বাধ্য করছিল। এক পর্যায়ে কার্ভ ডেমন যখন নিজেকে মেরে ফেলতেই যাবে তখনই সেখানে হং আর হোয়াইজু চলে আসে। সে এসে তাকে বাধা দেয়। তো তখন হং এসে ডিরেক্টরকে বলে যে আমরা এখন এই দানবটিকে নিয়ে যাব, তুমি এখান থেকে চলে যেতে পারো। এটাতে সেই ডিরেক্টর বলে যে ইয়ং মাস্টার হং, আমাদের প্রদর্শন ব্যুরো তো সবসময় এই চ্যালেঞ্জ থেকে স্বাধীন ছিল, তাহলে আপনি কিভাবে আমাদের অফিসিয়াল কাজে হস্তক্ষেপ করতে পারেন? এটাতে হং বলে যে আমি এটা দেখতেছি, তোমার এত টেনশন করা লাগবে না, তুমি চলে যাও। তো হং যখনই রেগে যায় তখনই ডিরেক্টর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার আদেশ মেনে চলবো। এই কথা বলে সে তার পেছনে সেই রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজ দিয়ে কার্ভ ডেমনকে কন্ট্রোল করে আর তাকে কন্ট্রোল করে তার পাওয়ারের মাধ্যমে হোয়াইজুকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখন হং সেটা প্রতিরোধ করে আর হোয়াইজু যখন এটা বুঝতে পারে যে সে সেই ডেমনটিকে নিয়ন্ত্রণ করছে তখন সে তার উপরে আক্রমণ করে আর সেখান থেকে সেই ডেমনটিকে নিয়ে উদা হয়ে যায়। আমরা দেখতে পাই যে হং আর হোয়াইজু সেই ডেমনটিকে একটি ঘরে নিয়ে এসেছিল আর তাকে সেখানে চিকিৎসা করাচ্ছিল। তারা একটি বৌদ্ধকে ডেকে নিয়ে তার চিকিৎসা করাচ্ছিল। তো অন্যদিকে আমরা ইতিয়ান, জুই, ইয়ান আর তার হাজবেন্ডকে দেখতে পাই। তারা চারজন একসাথে গল্প করছিল। তখনই সেখানে ইতিয়ানের দাদার লোক এসে তাদেরকে বলে যে চলো আমরা একসাথে খাবার খাই আর গল্প করি, যেটাতে তারা রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা হোয়াইজুকে দেখতে পাই, সে হং এর হাতের আঘাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আসলে হং যখন তাকে বাঁচাতে গিয়েছিল তখন তার হাতে আঘাত লেগেছিল আর এখানে হং হোয়াইজুর দিকে একদম মিষ্টি ভাবে তাকিয়েছিল। আসলে হং যে আস্তে আস্তে হোয়াইজুকে ভালোবেসে ফেলছে এটা সে বুঝতে পারছিল। তো তখন সেখানে সেই কার্ভ ডেমনটি জেগে যায়। সে জায়গার সাথে সাথে হং আর হোয়াইজু তার কাছে যায়। তখন সে তাদেরকে বলতে থাকে যে আমি নিজে থেকে কোনো কিছুই করিনি, তারা সেই রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজের মাধ্যমে এই কাজগুলো করিয়েছে। আসলে এই মোশিয়াও সেই প্রদর্শন ব্যুরোতেই কাজ করত, কিন্তু সে যখন এই কার্ভ ডেমনকে রেহাই দিয়েছিল তখন এই প্রদর্শন ব্যুরোর সৈন্যরা এসে রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে নিরীহ মানুষকে হত্যা করিয়েছে, যেটাতে তারা যেন মোশিয়াওকে ফাঁসাতে পারে। যাই হোক, অন্যদিকে আমরা ইয়াং ফ্যামিলি দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই জুই, মোশিয়াও, ইতিয়ান তারা সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। শুধুমাত্র ইয়ানের জ্ঞান ছিল। সে কোনো রকম হাঙ্গর পেরে পেরে সেখান থেকে যাচ্ছিল। তখনই সেখানে ইতিয়ানের দাদার ছেলে আসে। তখন সে এসে ইয়ানকে বলে যে আসলে আমি জানতাম যে তুমি ওসমান থাস খাও না, এই জন্যই তো আমি ঘুমের ওষুধটা মধুর ভিতরে মিশিয়ে দিয়েছি, যেটাতে তুমি বেশিক্ষণ আর জেগে থাকতে পারবে না। এটাতে ইয়ান বলে যে আপনি এগুলো কেন করছেন? এটাতে সে বলে যে আরে আমাদের তো আর কিছু করারও নেই, এই নাগং ছুই আমাদেরকে হুমকি দিয়েছে যে আজ রাতেই মোশিয়াওকে তার কাছে পৌঁছে দিতে হবে, আর আমরা যদি তা না করি তাহলে তারা আমাদের পরিবারের ক্ষতি করবে, যার জন্যই তো আমরা এই কাজটি করতেছি। তো তখন সে এই কথা বলে তার সৈন্যকে আদেশ করে যে মোশিয়াওকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন তারা মোশিয়াওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানে কিন্তু হং, জুই আর ইতিয়ানকে রেখেছিল শুধুমাত্র তাদেরকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু তারা মোশিয়াওকে রক্ষা করতে পারলো না। আর এখানে তোমাদের একটা বিষয় বলে রাখা ভালো যে ইতিয়ানের দাদা আর তার ছেলে এরা দুজনে অনেক লোভী আর অনেক খারাপ মানুষ ছিল, আর তারা তাদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারতো। এরপর দেশে দেখতে পায় যে ছুই মোশিয়াওকে প্রদর্শন বিরতিতে নিয়ে এসেছিল এবং তাকে কারাগারে বেঁধে রেখেছিল। সে তাকে অনেক মারধর করেছে, অর্থাৎ ছুই এখানে সবার অগোচরে মোশিয়াওকে ধরে এনেছে এবং তার উপরে নির্যাতন করছে। আসলে এখানে ছুই এটা চেষ্টা করছিল যে সে মোশিয়াওকে বিভিন্নভাবে নির্যাতন করে তার মুখ থেকে এটা বের করাবে যে সে রাক্ষসের সাথে হাত মিলিয়েছে, যেটাতে সে যেন ওয়ানচন ম্যানরের প্রতিও প্রতিশোধ নিতে পারে এবং হংকেও একটা কড়া জবাব দিতে পারে, যার জন্য সে মোশিয়াওয়ের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা হংকে দেখতে পাই সে সেখানে বসে থেকে ঘুমিয়ে গিয়েছিল। তখন সে স্বপ্নে আবারও সেই কালো গাছটি আর সেই কালো ছায়াটি দেখতে পায়। এই কালো ছায়াটাই কিন্তু সেই ব্ল্যাক ফক্স ছিল। সে হংকে বলছিল যে তোমার এই ভালোবাসার দিন শেষে ব্যর্থ হবে এবং তোমার সকল সংগ্রামই নষ্ট হবে। এটাতে হং বলে যে তুমি আসলে কে? এটাতে ব্ল্যাক ফক্স বলে যে আমি তো সেই অনন্ত রাত্রি। এই কথা শোনার সাথে সাথে হং এর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে ওঠার পরে হং বলে যে সেই কালো গাছটা আস্তে আস্তে আরো বেশি বড় হয়ে যাচ্ছে, তার মানে কি অনন্ত রাত অনেক কাছে চলে আসছে। আর এটা কেমন জায়গা বাবা, তুমি কোথায়? তো তখন অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। সে যখন ঘুমের ওষুধের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন সে বাধ্য হয়ে তার হেয়ার পিন দিয়ে তার হাত কেটে ফেলে আর সে তার রক্তের মাধ্যমে তার ঘুমের ঘোর কাটায়। আর সেখান থেকে সে খুঁড়াতে খুঁড়াতে পরিদর্শন বিরোতে চলে আসে। সে যখনই পরিদর্শন ব্যুরোর সামনে আসে তখন সেখানকার গার্ডরা তাকে ধরে ফেলে।
তখন সেই গার্ডরা ইয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইয়ানকে যখনই তারা ধাক্কা মেরে ফেলে দেয় তখন অন্যদিকে আমরা হুয়াইজুকে দেখতে পাই তার কপালের চিহ্নে কিছু একটা পরিবর্তন হয়। আর তখনই হুয়াইজু বলে ওঠে যে ইয়াং পরিবারে হয়তো কিছু হয়েছে। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হং আর হুয়াইজু যখন ইয়াং ফ্যামিলিতে আসে তখন তারা সেখান থেকে জানতে পারে যে ছুই তার সৈন্যদের নিয়ে আবারও মোশিয়াওকে তুলে নিয়ে গিয়েছে। তারা যখন এটা জানতে পারে তখন তারা পরিদর্শন ব্যুরোর সামনে চলে আসে। তারা সেখানে আসার পরে সেখানে ইয়ানকে আহত অবস্থায় দেখতে পায়। তখন ইয়ান তাদেরকে বলে যে তারা যতক্ষণ পর্যন্ত না তার জিজ্ঞাসাবাদ শেষ না করছে ততক্ষণ পর্যন্ত কাউকে এই ভিতরে যেতে দিবে না। এই কথা শুনে হং বলে যে কে কি করতে পারে তা আমি দেখছি, চলো আমার সাথে। এই কথা বলে হং ইতিয়ানকে নিয়ে ভিতরে চলে যায়। আর হং এর সাথে সেই কার্ভ ডেমনটাও ছিল। তখন হং সেখানে ছুঁয়ের সাথে দেখা করে আর তাদের সকলের সামনে সে সেই কার্ভ ডেমনকে বলতে বলে যে তুমি সবার সামনে সত্যটা বলো যে তুমি কেন সেই মানুষটিকে হত্যা করেছিলে। এটাতে তখন সেই কার্ভ ডেমনটা সকল সত্য কথা বলে দেয়। সে বলে যে এই সৈন্যরাই আমাকে ডেমন নিয়ন্ত্রণকারী তাবিজ দিয়ে সেই মানুষটিকে হত্যা করিয়েছিল, এখানে আমার কোনো কন্ট্রোল ছিল না। আর এই কথা শোনার সাথে সাথেই সেই পরিদর্শন ব্যুরোর ডিরেক্টর অনেক ভয় পেয়ে যায়, কারণ এই কাজটা তো সেই করিয়েছিল। তখন কার্ভ ডেমন ডিরেক্টরকে দেখিয়ে দিয়ে বলে যে এই লোকটি আমাকে নিয়ন্ত্রণ করে এই কাজ করিয়েছে। ডিরেক্টর যখন এই কথা শুনে তখন সে ছুঁয়ের কাছে অনুরোধ করে যে সে যেন তাকে রক্ষা করে, কারণ সে তো তারই কথা এই কাজটা করেছে। তো ছুঁই যখন দেখে যে তার কথাও সে টানছে, এটাতে সে বলে যে মিথ্যাবাদী, আমি তোমাকে আবার কখন এটা বললাম। এই কথা বলে সে তাকে লাথি মেরে ফেলে দেয়। আর তখন হং তাকে এক আঘাতে মেরে ফেলে। এরপরে সে ছুঁয়ের কাছ থেকে মোশিয়াওকে উদ্ধার করে নিয়ে আসে। হং যখনই মোশিয়াওকে বাইরে নিয়ে আসে তখন আমরা দেখতে পাই যে সে তাকে একটি খাটিতে করে নিয়ে আসছিল। আর তোমরা হয়তো বা বুঝতে পারছো যে তার কি অবস্থা, মানে সে আর এই দুনিয়াতে নেই। মানে একটা জিনিস ভাবো যে ছুঁই তাকে কি পরিমাণে অত্যাচার করেছে যে সে এক পর্যায়ে তাকে মেরেই ফেলেছে, অর্থাৎ সে কষ্ট সহ্য করতে না পেরেই মারা গিয়েছে। তখন ইয়ান মোশিয়াও এর লাশের কাছে যায়। সে যখনই তার স্বামীর মৃতদেহ দেখে তখন সে একদম হতবাক হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কারণ সে এটা বিশ্বাস করতে পারছিল না যে সে আর এই দুনিয়াতে নেই। এটাতে ইয়ান হুয়াইজুকে সাহায্য করতে বলে। সে তাকে বলছিল যে তুমি প্লিজ তাকে জাগিয়ে তোলো। এটাতে হুয়াইজু বলে যে আমি তাকে আর বাঁচাতে পারবো না, কিন্তু আমি তাকে একটি জাগরণের বড়ি খাওয়াতে পারি যেটাতে সে সাময়িক সময়ের জন্য ফিরে আসতে পারে, শুধুমাত্র তোমাকে বিদায় জানানোর জন্য। এই কথা শুনে ইয়ান একদম স্তব্ধ হয়ে যায়, কারণ তখন সে বুঝতে পেরেছিল যে তার স্বামীকে আর বাঁচানো গেল না। তো বিয়ের প্রথম দিনে ইয়ান বিধবা হয়ে যায়। তখন হুয়াইজু ইয়ানকে সেই জাগরণের বড়ি দেয় আর ইয়ান সেই বড়িটি তার স্বামীকে খাইয়ে দেয়। সেই বড়ি দেওয়ার সাথে সাথে মোশিয়াওয়ের জীবন ফিরে আসে। আর এটা শুধুমাত্র কিছু সময়ের জন্যই ছিল, কিছুক্ষণ পর সে আবারও মারা যাবে। তো মোশিয়াওয়ের জীবন আসার সাথে সাথেই সে তার সামনে যখন ইয়ানকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়, কিন্তু তার শরীর এত দুর্বল ছিল যে সে হাতও নড়াতে পারছিল না। তখন সে ইয়ানকে বলে যে ইয়ান, আমি চলে যাওয়ার পরে তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আমি জানি যে আমি তোমার মন ভেঙে ফেলেছি, কিন্তু আমি আর বেশিক্ষণ এটা ধরে রাখতে পারবো না। আমাকে কথা দাও যে তুমি জীবনে এগিয়ে যাবে, তোমার দীর্ঘ জীবন হোক। তো তার পাশে সেই কার্ভ ডেমনটাও ছিল, যেটাতে মোশিয়াও তাকে ডাকে আর তাকে বলে যে এটা তোমার দোষ ছিল না যে আমি মারা যাচ্ছি, তুমি নিজেকে দোষ দিও না, কিন্তু এখন থেকে তোমার সৎ জীবনযাপন করতে হবে এবং একজন ভালো রাক্ষস হয়েও। এই কথা বলার পর মোশিয়াও ইয়ানকে বলে যে যদি আমি আর কয়েকটা দিন বাঁচতে পারতাম তাহলে হয়তো আমার প্রিয় নারীটা আর মন খারাপ করতো না। এই কথা বলে সে ইয়ানে মাথার উপর মাথা রেখে আবারও মারা যায়। এই সিনটা অনেক কষ্টের ছিল। পাশে থেকে হং আর হুয়াইজু এগুলো দেখছিল। হুয়াইজু তো অনেক কান্না করছিল, অন্যদিকে ইতানও এগুলা সহ্য করতে পারছিল না। তো তারা যখন সেখানে ছিল তখন সেখানে ইতিয়ানের দাদা চলে আসে। সে যখন সেখানে আসে তখন সে ইয়ানকে তাদের সাথে যেতে বলে, কিন্তু ইয়ান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তখন এটা দেখে ইতিয়ানের দাদাও রেগে সেখান থেকে চলে যায়। তখন ইয়ান হুয়াইজুকে বলে যে আমি কিছুদিন একা থাকতে চাই, আর তোমাকেও সাবধানে থাকতে হবে এই ইচিজোটের কাছ থেকে, এরা অনেক নির্মম। তখন ইয়ান সেখান থেকে চলে যায়। ইয়ান চলে যাওয়ার পরে হুয়াইজু আর হং আবারও পরিদর্শন ব্যুরোর ভিতরে আসে আর সে ছুঁয়ে সকল সৈন্যদের আঘাত করতে থাকে। তখন হুয়াইজু তাদেরকে মেরে তাদের কাছ থেকে আরো বাকি যেই রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজ ছিল সেগুলো নিয়ে নেয়। হুয়াইজু সেই তাবিজগুলো নিয়ে তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। তখন হুয়াইজু তাদের সকলের সামনে হংকে বলে যে সে মোশিয়াও আর ইয়ানের এই বিষয়টি দেখবে, অর্থাৎ তদন্ত করবে। সে যদি এটা সামলাতে না পারে তাহলে সে সামলাবে। তখন এটাতে হং বলে যে
প্রয়োজন নেই, সে নিজেই সামলাতে পারবে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হং চলে এসেছিল ইয়াং পরিবারে, আর সে ইতিয়ানের দাদার সাথে কথা বলছিল। সে তার উপরে অনেক রাগারাগি করছিল, কারণ সে মুশিয়াওকে তাদের হাতে তুলে দিয়েছে বলে। সে তাকে বলছিল যে আমি এখানে এসেছি কারণ আমার একটা পরিকল্পনা ছিল, আমি মুশিয়াওকে ব্যবহার করে সেই পরিদর্শন ব্যুরোর সব খারাপ অফিসারদেরকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জন্য সে মারা গিয়েছে, যার জন্য আমার পরিকল্পনাটা নষ্ট হয়ে গেল। তখন এটাতে ইতিয়ানের দাদা তার কাছ থেকে অনেক ক্ষমা চাইতে থাকে। এটাতে হং বলে যে এইবারের মতো আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আপনি ইতিয়ানের দাদা, কিন্তু এর পরবর্তীতে যদি আর একটাও ভুল করেন তাহলে আমি আর আপনাকে কোনো করুণা দেখাবো না। এই কথা বলে যখন হং বাইরে আসে তখন সে সেখানে হোয়াইজুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে তাকে দেখে বলে যে তুমি কখন এসেছিলে? তখন হোয়াইজু বলে যে যখন তুমি বলেছিলে যে তুমি এখানে এসেছো মৌশিয়াওকে ব্যবহার করার জন্য। হোয়াইজু এই কথা বলার পরে বলে যে তাহলে মৌশিয়াওকে রক্ষা করা এটা শুধুমাত্র তোমার একটা পরিকল্পনার অংশ ছিল? কি সুন্দর পরিকল্পনা তোমার ইয়ং মাস্টার। আসলে আমি ভুল ছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যে এই সমগ্র পরিবারগুলোই তো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কাছে অন্যদের জীবনের কোনো মানেই হয় না, বিশেষ করে তোমাদের মতো লোকেদের কাছে। ইয়ানকে এইভাবে তোমাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করাটা আমার জন্য বোকামি ছিল। এটাতে হং বলে যে কিন্তু যদি এই ইয়াং পরিবার মুশিয়াওকে তাদের হাতে হস্তান্তর না করতো তাহলে শেষটা অন্যভাবে এগোতো। এটাতে হোয়াইজু বলে যে কিন্তু এখন শেষটা কেমন হলো? মুশিয়াও মারা গেল, ইয়ান আর কখনোই খুশি হতে পারবে না। এটাতে হং হোয়াইজুকে বলে যে আমি ওয়ানচুয়ান পরিবারের সদস্য, আর যার জন্য আমি কখনোই ব্যর্থ হতে পারি না, কারণ আমারও কিছু কর্তব্য আছে। এটাতে হোয়াইজু হংকে বলে যে আমি ভেবেছিলাম যে এই পুরো ওয়াংচুয়ান ফ্যামিলির মধ্যে তুমি শুধুমাত্র ব্যতিক্রম, কিন্তু আমি ভুল ছিলাম। ইয়ং মাস্টার ওয়ানচুয়ান হংয়ে, আমি আপনাকে বিদায় জানাচ্ছি। এই কথা বলে হংয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তো আসলে এটাতে হংও আর কিছু বলতে পারে না, কারণ সেখানে কিছু বলেও তাকে কিছু বোঝাতে পারবে না। আর এখানে আমার নিজস্ব একটা মতামত আছে, হং যদি মুশিয়াওকে ব্যবহার করে সেই পরিদর্শন ব্যুরোর খারাপ অফিসারগুলোদের বাদ দিতে পারত তাহলে এটাতে সমস্যা কোথায় হতো? অর্থাৎ হং চেয়েছিল যে মুশিয়াওয়ের সাহায্যে সেই পরিদর্শন ব্যুরোর যে খারাপ অফিসারগুলো আছে তাদেরকে বের করে দিবে। তো এটাতে হোয়াইজুর কেন সমস্যা হলো এটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হোয়াইজু চিংমুর কাছে চলে এসেছিল। সে এসে চিংমুর কাছ থেকে ইয়ানের তথ্য জানতে চায়, অর্থাৎ ইয়ান এখন কোথায় গিয়েছে। আর তোমাদের তো আমি আগেও বলেছিলাম যে চিংমুর কাছে সকল কিছু তথ্য আছে, অর্থাৎ কোথায় কি হচ্ছে, কার সাথে কি হচ্ছে, এগুলো সব খবর এই রুই প্যাভিলিয়নে চিংমু সংরক্ষণ করে। আর যে কেউ এখানে এসে টাকা দিয়ে তথ্য কিনতে পারে। তখন হোয়াইজু এটা বলাতে চিংমু বলে যে সে তাকে 7 দিনের মধ্যে একটি উত্তর দিবে। তখন হোয়াইজু চলে যাওয়ার আগে চিংমুকে এটা বলে যে যদি তুমি হং এর অনেক কাছাকাছি হও তাহলে প্লিজ তার কাছ থেকে এই তথ্যটা গোপন রেখো। তখন এটাতে চিংমু বলে যে ঠিক আছে। তো যাই হোক, অন্যদিকে আমরা ছুইকে দেখতে পাই। হং ছুইকে কারাগারে বন্দি করে দিয়েছিল, কারণ এই সকল খারাপ কাজের পিছনে তো তারই হাত ছিল। তো ছুইকে যেই সেলে রাখা হয়েছিল সেখানে একটি ছোট্ট পিচ্চি দানব আসে। সেই পিচ্চি দানব এসে ছুইকে বলে যে তাহলে এটাই কি সেই দানব হত্যাকারী নাঙ্গং ছুই? এটাতে নাঙ্গং তার দিকে হাসতে থাকে আর এগোতে থাকে, অর্থাৎ সে তো ভেবেছিল এই পিচ্চি দানব আবার আমার কি করবে। তো সে যখনই হাসতে হাসতে এগোচ্ছিল তখনই তার পেছনে আরো বড় একটি ডেমন চলে আসে। তখন সেই বড় ডেমনটি এসে বলে যে হ্যাঁ, এটাই সে আমার মেয়ের দানবীয় কোর দিয়ে তলোয়ার বানিয়েছিল, আজ আমি এর প্রতিশোধ নিব। ছুই যখন এটা দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে বলে যে তোমরা এটা কি করছো? তখন চারপাশে আরো যে সেলগুলো ছিল সেই সকল সেলের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর অন্যান্য যত ডেমন ছিল সেখানে তারা সেখানে চলে আসতে থাকে। এটাতে ছুই বলে যে কি ব্যাপার, তারা কি আমাকে ভুল কোনো জেলের ভিতরে দিয়ে দিল নাকি? আমাকে এখান থেকে নিয়ে যাও। এই কথা বলে সে চিৎকার করতে থাকে। তখন সব রাক্ষসরা মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হোয়াইজু যখন তার ভিলায় ছিল রেনফ্যাং চলে আসে। সে এসে হোয়াইজুকে একটি কার্ভ ডেমনের স্কেল দেয়। সেটা তাকে দিয়ে বলে যে তুমি এটা গ্রহণ করলে অনেক প্রশান্তি পাবে আর তোমার মনও পরিষ্কার থাকবে। এটা দেখে হোয়াইজু বলে যে তুমি কি সেই ডেমনের কাছ থেকে এটা জোর করে এনেছো? তখন রেনফ্যাং বলে যে হ্যাঁ। এই কথা শুনে হোয়াইজু অনেক রেগে সেখান থেকে চলে যায়। তখন রেনফ্যাং একটি জঙ্গলে চলে আসে আর সে একটি যোগ ডেমনকে ধরে ফেলে। সে যোগ ডেমনকে ধরে বলে যে একদিন আমি অনেক শক্তিশালী হয়ে যাব, তখন এই ডিভাইন ফায়ার ভিলা আমার হবে এবং হোয়াইজু তুমিও আমার হবে। সে যখন এই কথা বলে তখন সে যোগের ডেমনটা তাকে বলে যে তুমি শুধুমাত্র এই সাধারণ পাওয়ারগুলো বা ম্যাজিকগুলো নিয়ে কিছুই করতে পারবে না,
এই কথা শুনে রেনফ্যাং অনেক রেগে যায় আর সে তাকে বলে যে তুমি কি মরতে চাও নাকি। তখন সেই জোকের ডিমন তার পা ধরে আর তাকে বলে যে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি তোমার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করতে পারি। এই কথা শুনে সে আর সেই ডিমনটিকে মারে না। অন্যদিকে আমরা হোয়াইঝুকে দেখতে পাই, সে আবারও হোয়াই নদীতে গিয়েছিল সেই মার্কসম্যানের সাথে দেখা করার জন্য। অর্থাৎ তার কাছে তো মার্কসম্যান কিন্তু আমাদের কাছে হং। হোয়াইঝু যখন হং এর কাছে যায় তখন হোয়াইঝুকে অনেক দুঃখিত মনে হচ্ছিল। এটাতে হং হোয়াইঝুকে বলে যে তোমাকে দেখে মন খারাপ মনে হচ্ছে, তো একটা কাজ করি, যতক্ষণ পর্যন্ত না হোয়াইঝু এটা জানতে পারছে যে এটা হং, ততক্ষণ পর্যন্ত আমরা হংকে মার্কসম্যান বলে ডাকবো। অর্থাৎ যখন যখন সে মাস্ক পরে থাকবে হোয়াইঝুর সামনে তখন আমরা তাকে মার্কসম্যান বলে ডাকবো, এটাতে বুঝতে সুবিধা হবে। তো মার্কসম্যানের এই কথা শুনে হোয়াইঝু বলে যে তুমি কি আমার সাথে কোথাও যেতে পারবে। সে যখন এই কথা বলে তখন এই সিনটি এখানে কাট হয়ে যায়। আর অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান একটি জঙ্গলের মধ্যে নির্জনে বসবাস করছিল। তার প্রেগনেন্সির দিন আস্তে আস্তে বাড়ছিল আর সে একা একাই এখানে জীবনযাপন করছে। তো ইয়ান যখন তার রুমে আসে তখন সে টেবিলে একটি চিঠি দেখতে পায়। সেই চিঠিতে হোয়াইঝু লিখেছিল যে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, যার জন্য এই চিঠিটি রেখে গেলাম। আমি তোমার জন্য কিছু খাবার এবং কিছু পয়সা সেখানে রেখে গিয়েছি, যেটাতে তুমি যেন তোমার জীবন সহজভাবে পরিচালনা করতে পারো। আর তোমার শরীর ঠিক রাখার জন্য এই কিছু মেডিসিন রেখে গেলাম। তখন ইয়ান সেই মেডিসিন হাতে নিয়ে বাইরের দিকে তাকায় আর হোয়াইঝুর নাম নিয়ে একটা মুচকি হাসি দেয়। তখন আমরা বাহিরে হোয়াইঝু আর মার্কসম্যানকে দেখতে পাই, তারা বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখছিল। তো এরপরে হোয়াইঝু আর মার্কসম্যান একসাথে হুই নদীর মাঝখানে ড্রিঙ্কস করছিল। তো তখন হোয়াইঝু ড্রিঙ্কস করার পরে মার্কসম্যানকে বলে যে আচ্ছা তুমি কি এমন কোনো অভিজ্ঞতা কখনো অর্জন করেছো যে তুমি কিছু করতে চাও কিন্তু যতই চেষ্টা করো না কেন সেটা করতে পারো না। এটাতে মার্কসম্যান বলে যে হ্যাঁ। এটাতে হোয়াইঝু বলে যে সেটা কি ছিল। তখন মার্কসম্যান বলে যে আমি একবার একটা ছোট্ট ছেলেকে সাহায্য করেছিলাম এবং তাকে একটা প্রতিশ্রুতি পূরণ করার কথা বলেছিলাম। আমি তার জন্মদিনের একটি শুভেচ্ছা দেওয়ার কথা বলেছিলাম আর তখন সে আমাকে আমার তরবারির উপরে তাকে নিয়ে ওড়ার কথা বললো। কিন্তু তুমি তো জানো যে তরবারি ওড়ানো কত দ্রুত হয়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। আর তারপরে সে এই কথা শুনে হোয়াইঝু বলে যে তারপরে তার কি হলো। এটাতে মার্কসম্যান কিছুটা থেমে বলে যে আসলে তারপরে সে প্রস্রাব করে দেয়, সে আমার পুরো শরীর ভিজিয়ে দিয়েছিল। এই কথা শুনে হোয়াইঝু হাসতে থাকে। আসলে মার্কসম্যান এখানে হোয়াইঝুকে হাসানোর চেষ্টা করছিল কারণ হোয়াইঝুর মন অনেক খারাপ ছিল। আর তখন এই কথা শুনে হোয়াইঝু হাসতে হাসতে বলে যে তাহলে এটাই এমন কিছু যা তুমি চাইলেও কিছু করতে পারো না। এটাতে মার্কসম্যান বলে যে হ্যাঁ ঠিক ধরেছ। এই কথা বলে তারা আবারও ড্রিঙ্কস করে আর হোয়াইঝু মার্কসম্যানকে ধন্যবাদ জানায় তার সাথে সঙ্গ দেওয়ার জন্য। তখন এটাতে মার্কসম্যান হোয়াইঝুকে বলে যে আসলে আমি শুনেছি ইয়াং পরিবারে কি হয়েছে, আসলে মানুষকে বাঁচানোটাই প্রথম অধিকার হওয়া উচিত। এ কথা বলে মার্কসম্যান অর্থাৎ হং তার হাতের আঙ্গুল অনেক শক্ত করে মুঠো করে, কারণ আসলে সে যে কথাটা বললো এটা তো সে নিজেই ফলো করেনি। এটাতে হোয়াইঝু বলে যে বিভিন্ন শুরুর বিন্দু আর বিভিন্ন দৃষ্টিকোণ, এখানে দোষ দেওয়ার মতো কেউই নেই। তাছাড়াও সবাই সবার সেরাটাই দিয়েছে, এমনকি ইয়ান যে সবচেয়ে বেশি আহত হয়েছিল সেও এখন নতুন জীবন শুরু করেছে। হোয়াইঝু এই কথাগুলো বলছিল আর সে তার হাতে একটি মাস্ক বের করে। মাস্কটি বের করে সে বলে যে জীবনের একটি আত্মার সাথী সোনালী অর্কিডের মতোই বিরল এবং মূল্যবান। এই কথা বলে সে সেই মাস্কটি মার্কসম্যানকে গিফট করে। তখন মার্কসম্যান সেটা গ্রহণ করে আর তখন সে তার মাস্কটি রেখে হোয়াইঝুর দেওয়া মাস্কটি পরে নেয়। কিন্তু হোয়াইঝু সেই মাস্কটা পরার পরপরই সে আবারও তার মাস্কটি খুলে ফেলে আর তখনই হোয়াইঝু তার দিকে তাকায়। সে যখন তার দিকে তাকায় তখন সে দেখে যে সে এতদিন যাকে মার্কসম্যানের লিডার হিসেবে জানতো সে এখন হং হয়ে গিয়েছে। তো এখন হং তার আসল চেহারা হোয়াইঝুর সামনে প্রকাশ করে ফেললো। হোয়াইঝু এটা দেখে একদম অবাক হয়ে যায়। হোয়াইঝু যখন এটা দেখে তখন সে বলে যে এটা ওয়াংচন হংয়ে, কিন্তু কেন, এটা কেন হলো। এটাতে যখন হং তার দিকে এগোতে যায় তখন সে তাকে বাধা দিয়ে দেয় আর তাকে বলে যে ইয়াং পরিবারের বাসভবনে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের আর যেন কখনোই দেখা না হয়। ইয়ং মাস্টার হং দয়া করে থামুন। এই কথা বলে সে উড়ে সেখান থেকে চলে যায় আর সে যাচ্ছিল আর বলছিল যে 7ই জুলাই হোয়াই নদীর তীরে বাঁশের প্যাভিলিয়নে মেলা এখন থেকে বন্ধ করা যাক। এই কথা বলে সে চলে যায়। তখন হং তার মাস্কটি নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আসলে হোয়াইঝু তো তার উপরে প্রচন্ড পরিমাণে রাগ করেছিল আর যার জন্য সে তাকে আর ক্ষমা করতে চায় না। হং সেখানে দাঁড়িয়ে কান্না করছিল কারণ সেও বুঝতে পেরেছিল যে তারও এখানে কিছুটা ভুল আছে।
তো যাই হোক, এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।